ষষ্ঠ অধ্যায় জ্যামিতিক আলোক বিজ্ঞান। এই অধ্যায়টা খুবই আমাদের একটা টপ মোস্ট একটা ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার। হ্যাঁ, তাহলে আমরা সুন্দর করে যে যে টপিকগুলো পড়াবো সুন্দর করে মেইন বইতে দাগ দিয়ে নাও। আর তোমাদের হচ্ছে ক্লাস শেষে আমি আজকে ইফতারের পরে রাত্রেবেলায় মেইন বই আমি দাগানো বইয়ের হচ্ছে ছবিও ইনশাল্লাহ আপলোড করে দিব, না সমস্যা নাই, ঠিক আছে। যাই হোক, সো তাহলে আমাদের দেখো জাস্ট ফার্মাটের নীতি প্রথমেই দেখো এই অধ্যায় নিচের দিকে আছে। এই ফার্মাটের নীতিটা যাওয়ার আগে যেহেতু এই অধ্যায়টা যে তোমাদের শর্টের বাইরে, এই অধ্যায়টা তোমাদের হচ্ছে যে স্যারদের কাছে যেহেতু তোমাদের মানে মানে মোটামুটি পড়ানো নাই, দ্যাটস ওয়াই এই অধ্যায় নিয়ে তোমাদের একটু টুকটাক প্রবলেমস থাকতে পারে, মানে কিছু বেসিক কথা আসলে আপনার প্রথমে বলা লাগে। এই জ্যামিতিক আলোক বিজ্ঞানটা না, এই অধ্যায়টা বেসিক্যালি আসলে হচ্ছে দুটো কনসেপ্টের উপরে এই অধ্যায়টা দাঁড়ায় আছে। সেটা একটা হচ্ছে আলোর প্রতিফলন এবং আর একটা হচ্ছে আলোর প্রতিসরণ। এই দুটো জিনিসের উপর না বেসিক্যালি এই অধ্যায়টা দাঁড়ানো, আলোর প্রতিফলন এবং প্রতিসরণ। আগে যখন আমাদের সময় 2014 সালের আগের যে বই, তোমাদের এই বই তো আসছে 2014 সালের পরের থেকে, এইরকম ভাবে যে ফিজিক্সে তোমাদের সেকেন্ড পেপারে 11টা অধ্যায়, ফার্স্ট পেপারে 10টা দেয়। আমাদের সময় আগে ছিল ফিজিক্স সেকেন্ড পেপারে ছিল 15টা অধ্যায়, ফিজিক্স ফার্স্ট পেপারে ছিল 19টা অধ্যায়। সেই অধ্যায়গুলোকে কনসাইজ করে তোমাদের 14 সালের পরের থেকে বই এইভাবে করে নিয়ে আসা হইলো। হ্যাঁ, তো তখন আমরা আসলে অধ্যায় হচ্ছে 6 এবং 7 এরকম পরপর দুইটা আমাদের অধ্যায় ছিল এরকম আমাদের সময়। সেখানে আমরা একটা অধ্যায় পড়তাম টোটালি শুধু আলোর প্রতিফলন নিয়ে, দেন পরের চ্যাপ্টার এরকম আরেকটা পড়তাম আলোর প্রতিসরণ নিয়ে। তা পরবর্তীতে যখন এই অধ্যায়গুলো যখন কনসাইজ হয়ে গেল তখন তোমাদের এই দুটো চ্যাপ্টারকে অলমোস্ট একসাথে করে এই চ্যাপ্টারটা বানানো। সো এই কথাগুলো এখন আমি প্রথম ইনিশিয়ালি দুই একটা ফার্মাটের নীতির বলার আগে আমি ইনিশিয়ালি দুই একটা কথা বলবো। এই কথাগুলো না তোমরা যদি এই অধ্যায়গুলো শর্টে থাকতে দেখতে, প্রাইমারি লেভেলের এই বেসিক গুলা স্যাররা অনেক সুন্দর করে ক্লিয়ার করে দেয়, মানে তোমরাই আমাদের থেকে ফিজিক্স কেমিস্ট্রি অনেক ভালো পারো এরকম একটা অবস্থা, যে অধ্যায়গুলো স্যারদের কাছে করে আসছো শর্টের অন্তর্ভুক্ত অধ্যায়, ঠিক আছে। সো কিছু প্রাইমারি কিছু কথা আছে যে আলোর প্রতিফলন এবং আলোর প্রতিসরণ, ঠিক আছে। সো তাহলে হচ্ছে যে আলোর প্রতিফলন এটা কি দর্পণ রিলেটেড, তাই না, এবং আলোর প্রতিসরণ আমরা জানি দ্যাট ইজ হচ্ছে যে মানে যেটা রিফ্র্যাকশন, মানে আলোর মানে প্রতিফলন এটা হচ্ছে রিফ্লেকশন আর আলোর প্রতিসরণটা হচ্ছে রিফ্র্যাকশন। তাহলে আলোর প্রতিফলন এটা হচ্ছে যে আলোর প্রতিফলনটা হচ্ছে দর্পণ রিলেটেড, দর্পণ রিলেটেড। মনে করো এই একটা জাস্ট হচ্ছে যে মনে করো এটা একটা দর্পণ, এর হচ্ছে যে এক পাশে যদি পাড়া লাগানো হয় এটাকে সিলভারিং করা বলে। এরকম করে এক পাশে পাড়া লাগানো হলো, তাহলে যদি সিলভারিং করা হয় তাহলে এই দর্পণটা কি দর্পণ বলতো? এটা কিন্তু উত্তল দর্পণ হয়ে গেল। এটা কি দর্পণ হয়ে গেল? এটা হয়ে গেল উত্তল দর্পণ। তার মানে আলো তাহলে কোন পাশ থেকে আসবে? এই পাশ থেকে এসে প্রতিফলিত হয়ে আবার এইভাবে করে চলে যাবে। এটা হচ্ছে উত্তল দর্পণ। আর অবতল দর্পণটা কি? অবতল দর্পণটা হচ্ছে যে এরকমই জাস্ট নিলাম কিন্তু সিলভারিংটা এই পাশে করা আছে, উত্তল পাশে করা আছে। তাহলে এখন দর্পণ এটা কিন্তু হয়ে গেল কিন্তু তোমার হচ্ছে অবতল দর্পণ। এটা তখন কি হয়ে গেল? অবতল দর্পণ। তখন মনে করে এই পাশ থেকে আলো এসে দেন এটা রিফ্লেক্ট হয়ে প্রতিফলিত হয়ে আবার এই দিকে চলে যাবে, ঠিক আছে। তাহলে এইটা তাহলে দর্পণের ক্ষেত্রে তাহলে এইটা হচ্ছে যে অবতল দর্পণ, যেহেতু এটা অবতল পাশটা মেনলি দর্পণ আকারে কাজ করতেছে, তাই এটা অবতল দর্পণ। আর এটার ক্ষেত্রে অবতল পাশে সিলভারিং করা আছে, উত্তল পাশটা দর্পণ আকারে কাজ করতেছে, তাই এটা উত্তল দর্পণ। অবতল দর্পণ আর হচ্ছে উত্তল দর্পণ, এখানে আলো হচ্ছে প্রতিফলিত হয়। এবং এই অবতল দর্পণ আর উত্তল দর্পণের ক্ষেত্রে, এই অবতল দর্পণের ক্ষেত্রে মাথায় রাখবা সবকিছুই সবসময় পজিটিভ। যত আলোক ধর্মগুলো আছে, ঠিক আছে, যেমন জাস্ট হচ্ছে বিম্বের প্রকৃতি বলি আমরা, ফোকাস দূরত্ব বলি আমরা, দূরত্ব বলি, সো ইচ অ্যান্ড এভরিথিং। সো তাহলে সবকিছু যতই আলোক ধর্মগুলো আছে সকল আলোক ধর্ম কি অবতল দর্পণের ক্ষেত্রে হচ্ছে পজিটিভ, উত্তল দর্পণের ক্ষেত্রে হচ্ছে নেগেটিভ। এগুলো একেবারে খুব বেসিক লেভেলের কথা। এগুলো সত্যি কথা বলতে তোমরা এই অধ্যায়গুলো তোমাদের যদি হচ্ছে যে এইচএসসি তে শর্টে থাকতো তাহলে আমরা এই কথাগুলো এখন বলতাম না। ওই যে আমরা বলি না যে হচ্ছে যে অ্যাডমিশন টেস্টে মনে করে এই তোমাদের যখন ফার্স্ট টাইমে যখন আসবে তখন কিন্তু 4, 5, 6 তিনটে অধ্যায় একদিনে থাকবে সারা বাংলাদেশের অলমোস্ট সব কোচিং একদিন। আর আজকে দেখো আজকে একটা অধ্যায় আমি আলোচনা করব, তাতেই আমার কিন্তু প্রায় 1.5 ঘন্টা 1.5-2 ঘন্টা ইনশাল্লাহ লেগে যাবে, ঠিক আছে। সো তার মানে আমরা চেষ্টা করতেছি, দেখো যারা তোমরা এই যে হচ্ছে এখন থেকে এই যে আমাদের এক্সট্রা ট্যালেন্ট ব্যাচ করতেছো কতটা সুন্দর করে তোমাদের তৈরি করে নেওয়া। আর যারা পরবর্তীতে আসবে তারা যে কি যে হবে অ্যাডমিশনের ওই সময় হজবড়লা হয়ে যাবে, পুরা ভেঙে চুরে আওলায় যাবে, ঠিক আছে।
তো যাই হোক, সো তাহলে হচ্ছে যে এইটা তাহলে হচ্ছে মূল একটা বেসিক জাস্ট কথাবার্তা। এইবার জাস্ট এটা তাহলে হচ্ছে আমরা জানলাম তাহলে হচ্ছে দর্পণ, এবং দর্পণের ক্ষেত্রে সবসময় কি হয়, আলোর প্রতিফলন ঘটে। সো অবতল দর্পণ এবং উত্তল দর্পণ, আমরা যত আলোকীয় যত ধর্মগুলো আসবে, অবতল দর্পণের ক্ষেত্রে এরা অলওয়েজ পজিটিভ এবং উত্তল দর্পণের ক্ষেত্রে এরা অলওয়েজ নেগেটিভ। এই কয়েকটা বেসিক কথা জাস্ট হচ্ছে যে আমরা একটু মাথায় রাখবো। হ্যাঁ, আমরা জাস্ট হচ্ছে যে একটু মাথায় রাখি। এবার আসলে জাস্ট হচ্ছে লেন্স, ঠিক আছে। সো লেন্সটা একটা আছে হচ্ছে উত্তল লেন্স, আর একটা আছে হচ্ছে অবতল লেন্স। এই যে এইটা তোমার হচ্ছে উত্তল লেন্স, ঠিক আছে। এটা হচ্ছে উত্তল লেন্স, মাঝখান দিয়ে এইভাবে করে যে আলো কক্ষ কল্পনা করা হয়, ঠিক আছে। এইটা হচ্ছে যে উত্তল লেন্স। উত্তল লেন্সের ক্ষেত্রে তোমার হচ্ছে লেন্সের ক্ষেত্রে যেন কেমন যেন হয়, আলোক রশ্মি এখানে এসে জাস্ট হচ্ছে আপতিত হবে, দেন এইটা জাস্ট হচ্ছে যে মানে প্রতিসরিত হয়ে অন্য মাধ্যম দিয়ে চলে যাবে। এখানে কি আলোর রিফ্রাকশন হয়েছে, সো এটাই হচ্ছে লেন্স। এটা তাহলে কি, এটা হচ্ছে উত্তল লেন্স। সো লেন্সে সবসময় কি হয়, আলোর প্রতিসরণ হয়। আর দর্পণে কি হয়, সবসময় আলোর হচ্ছে যে মানে মোটামুটি প্রতিফলন হয়, রিফ্লেকশন হয়। আর একটা আছে হচ্ছে অবতল লেন্স। অবতল লেন্স এইটা এরকম হচ্ছে অবতল লেন্স, মাঝখান দিয়ে যেরকম আলো কক্ষ থাকে। তাহলে এখানেও মনে করে এরকম আলোক রশ্মি জাস্ট হচ্ছে আপতিত হয়ে প্রতিসরিত হয়ে মনে করে এখানে চলে যাচ্ছে। সো এটা তাহলে হচ্ছে অবতল লেন্স, আর এটা হচ্ছে উত্তল লেন্স। আগে যা আঁকছিলাম সেটা ছিল কিন্তু দর্পণ, আর এটা কিন্তু হচ্ছে লেন্স। এটা উত্তল লেন্স, এটা অবতল লেন্স। সো লেন্সের ক্ষেত্রে উত্তল লেন্সের সকল আলোকীয় ধর্মগুলো সাধারণত পজিটিভ। লেন্সের ক্ষেত্রে উত্তল লেন্সটা ভালো, আর অবতল লেন্সের সকল আলোকীয় ধর্ম হচ্ছে নেগেটিভ। আমরা আমাদের সময় জাস্ট এরকম আমাদের এক ভাই মজা করে বলছিলেন যে এই গোত্রের একজনের সাথে ওই গোত্রের একজনের সাথে বিয়ে দেবো, সো ভালোর সাথে বিয়ে হবে, খারাপের সাথে বিয়ে হবে। সো আলটিমেটলি সো তাহলে হচ্ছে ওই দর্প মানে মানে প্রতিফলন গোত্রের ক্ষেত্রে ভালোকে তোমার অবতল দর্পণটা ভালো, অবতল দর্পণের সব পজিটিভ। সো অবতল দর্পণ ভালো, আর লেন্সের ক্ষেত্রে এদিকে ভালো হচ্ছে উত্তল লেন্স ভালো। তার মানে অবতল দর্পণ আর উত্তল লেন্সের দেখবা যত তোমরা ম্যাথমেটিক্যাল টার্মস গুলো যখন সলভ করবা, এদের মানগুলো সবসময় সব কি ধরবা, পজিটিভ ধরবা, সবকিছু কি ধরবা, ধনাত্মক ধরবা। আর ওইদিকে হচ্ছে উত্তল দর্পণ আর এদিকে অবতল লেন্স, এরা হচ্ছে খারাপ। সো এদের ক্ষেত্রে সব হচ্ছে নেগেটিভ, এদের সবকিছু হচ্ছে ঋণাত্মক ধরবা, বুঝতে পারছো। সো এই একটা জাস্ট হচ্ছে মূল একটা বেসিক মানে কনসেপ্ট দিয়ে শুরু করলাম। আচ্ছা যাই হোক, এই যে জাস্ট হচ্ছে যে আমাদের দর্পণ এবং লেন্স নিয়ে কিছু কথাবার্তা। আচ্ছা এইবার আমরা জাস্ট হচ্ছে যে মানে মোটামুটি মূল বইয়ের কথাগুলোতে আমরা ইনশাল্লাহ সবাই জাস্ট হচ্ছে যে আমরা সবাই চলে আসি, ঠিক আছে। আচ্ছা যাই হোক, সো তাহলে দেখো আমাদের এখানে প্রথমেই দেখো প্রথম পৃষ্ঠা নিচে দেখা আছে ফার্মাটের নীতি। তো এখানে আমাদের কিছু পড়ার নেই, পরের পৃষ্ঠায় দেখো ফার্স্ট প্যারায় দেখো আমাদের হচ্ছে যে এখানে তৃতীয় লাইনে, তারপর ওই প্যারার দেখো পঞ্চম লাইনে দেখো সূত্রটা দেওয়া আছে যে ফার্মাটের নীতিটা কি। হ্যাঁ, ফার্মাটের হচ্ছে যে নীতিটা কি, ফার্মাটের নীতিটা একটু দাগলাম, নীতি তো আর পরীক্ষায় আসে না। ফার্মাটের নীতিটা কি, যে হচ্ছে যে যদি কোনো আলোক রশ্মি সে যদি এই প্রতিফলন বা প্রতিসরণ, যে এতক্ষণ মানে তোমাদের একটা বেসিক আমি দিলাম। সো যদি কোনো আলোক রশ্মি প্রতিফলন বা প্রতিসরণের সূত্র মেনে চলে কোনো সমতল পৃষ্ঠে সে যদি প্রতিফলিত বা প্রতিসরিত হয়, সে সর্বদা কি করে, একটা ক্ষুদ্রতম পথ অনুসরণ করে। সে সর্বদা কি করে, একটা ক্ষুদ্রতম পথ অনুসরণ করে। ক্ষুদ্রতম শব্দটা গোল করো, মানে খুব ক্ষুদ্রতম একটা জায়গা থেকে ওইখান থেকে সে কি করবে, হয় প্রতিফলিত হবে অথবা সে প্রতিসরিত হয়ে যাবে। তাহলে এটাই হচ্ছে ফার্মাটের নীতি, ঠিক আছে। সো তাহলে যদি কোনো আলোক রশ্মি তোমার প্রতিফলন বা প্রতিসরণের সূত্র মেনে চলে, জাস্ট কোনো সমতল পৃষ্ঠে যদি হচ্ছে যে প্রতিফলিত বা প্রতিসরিত হয়, তাহলে সে সর্বদা একটি ক্ষুদ্রতম পথ, এই শব্দটা আমাদের হচ্ছে যে থিওরিটিক্যালের জন্য লাগে, ক্ষুদ্রতম পথ অতিক্রম করে। আচ্ছা, আর মেইনলি দেখো লাগবে এর ঠিক এক লাইন উপরে যে ফার্মাটের নীতির সাথে কি কি জিনিস ব্যাখ্যা করা যায়। তাহলে দাগ দাও, কি কি জিনিস ব্যাখ্যা করা যায়। আলোর সরল রৈখিক গতি, এটাই মেইনলি বারবার পরীক্ষায় আসে। ফার্মাটের নীতির সাথে কি কি ব্যাখ্যা করা যায়, আলোর সরল রৈখিক গতি। যে আলো যে সবসময় সরল রেখায় গমন করে, ঋজু গতি, সেইটাই ব্যাখ্যা করা যায়। আর আলোর সরল রৈখিক গতি, প্রতিফলন ও প্রতিসরণ। আলোর সরল রৈখিক গতি, প্রতিফলন ও প্রতিসরণ, এটা ব্যাখ্যা করা যায়। তাহলে ফার্মাট এর নীতির সাহায্যে তাহলে কি কি ব্যাখ্যা করা যায়, আলোর সরল রৈখিক গতি, প্রতিফলন এবং প্রতিসরণের সূত্র ব্যাখ্যা করা যায়। তাহলে এটাই আমরা মেইনলি মাথায় রাখবো, পাশে ট্রিপল স্কয়ার দিব।
এরপরেই দেখো আমাদের আছে, এর ঠিক পরের পৃষ্ঠায় দেখো একেবারে শেষে যে প্রতিসরণের দ্বিতীয় সূত্র, যেটা স্নেলের সূত্র নামে পরিচিত, এই সূত্রটা জাস্ট বক্স করে রাখো। দ্যাট ইজ সাইন আই বাই সাইন আর, সাইন আই বাই সাইন আর সমান সিএ বাই সিবি সমান এ মিউ বি। সাইন আই বাই সাইন আর সমান সিএ বাই সিবি সমান এ মিউ বি। এটাই হচ্ছে প্রতিফলনের জাস্ট হচ্ছে যে আমাদের মানে মোটামুটি প্রতিসরণের সূত্র বা প্রতিসরণের দ্বিতীয় সূত্র বা স্নেলের সূত্রে গাণিতিক রূপ। মেডিকেলে সবসময় দেখবা প্রায় প্রত্যেক বছর আমাদের হচ্ছে যে ফিজিক্সে তোমরা বিভিন্ন অধ্যায় বিভিন্ন ম্যাথ করো না, এই যে ইকুয়েশন গুলো সূত্রগুলো এটা এভাবে করে পরীক্ষায় আসে। আমিও যেবার 2009 সালে পরীক্ষা দিছিলাম, আমাদের হচ্ছে ফিজিক্স সেকেন্ড পেপারে একটা প্রশ্ন ছিল যে নিম্নের কোন সমীকরণটি সঠিক নয়, দিয়ে 4টা অধ্যায় থেকে 4টা সমীকরণ ডিরেক্ট তুলে দিচ্ছে। সো এই তোমরা যখন ম্যাথমেটিক্স গুলো সলভ করবা বা এগুলো যখন পড়বা, এগুলো তোমাদের এমনি মনে থাকে। সো সুন্দর করে এটা দাগ দিয়ে রাখো, এটা ম্যাথ, এটা জাস্ট ম্যাথে ওয়ার্ডসের পাশে ম্যাথ লিখে রাখো যে স্নেলের সূত্রের গাণিতিক রূপ বা প্রতিসরণের দ্বিতীয় সূত্র কোনটি, দ্যাট ইজ সাইন আই বাই সাইন আর সমান সিএ বাই সিবি সমান এ মিউ বি। আচ্ছা ঠিক আছে, এইবার দেখো পরের পৃষ্ঠে যায়, দেখো পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন আছে। এক পৃষ্ঠা পরে যায় দেখো 6.1.5 পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের প্রয়োগ। গতবারের এইবারের আগের বারই ম্যাটে আসছে তোমাদের রিসেন্ট, যে এবার তোমাদের যে তাসনিম ভাই চান্স পেলো, এদের আগের বারই যারা চান্স পেলো ওদের বারই এটা হচ্ছে যে মানে ম্যাট কোশ্চেন ছিল 100% ম্যাট। যে অপটিক্যাল ফাইবার্স গুলোতে আলোর কোন ধর্মটা এরা কাজে লাগিয়ে তোমার জাস্ট হচ্ছে যে সংকেত প্রেরণ করে, তাহলে অ্যান্সার তাহলে কি হবে বলতো? অ্যান্সার হবে তাহলে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন। এই পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের প্রয়োগ দেখো 441 নম্বর পৃষ্ঠায় আছে, 100% ম্যাট। তাহলে পূর্ণ অভ্যন্তরীণ, তাহলে দেখো ফার্স্ট প্যারাতেই দেখো দেওয়া আছে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন। এখন তাহলে দেখছো জাস্ট হচ্ছে এইখানে এই অপটিক্যাল ফাইবার গুলো, এটা জাস্ট হচ্ছে বেসিক্যালি এরা কি কি নিয়ে গঠিত দেখছো? আলোক তন্তু, ঠিক আছে, আলোকবাহী তন্তু, দ্যাট ইজ এই অপটিক্যাল ফাইবার। এরা কি কি নিয়ে গঠিত দেখো, প্রথম প্যারার দেখো দ্বিতীয় লাইনে দেওয়া আছে, দেখছো কি কি নিয়ে এরা গঠিত? এটা দ্যাট ইজ হচ্ছে এরা কাপ নিয়ে গঠিত। আমি মনে রাখতাম কাপ, কাপ নিয়ে গঠিত। সো তাহলে কাপে তাহলে কি হবে, মানে প্রথম হচ্ছে কাঁচ, কি কি নিয়ে গঠিত? এরা কাঁচ নিয়ে গঠিত, কোয়ার্টজ এবং আলোকীয় গ্রেডের প্লাস্টিক। কাঁচ, কোয়ার্টজ এবং আলোকীয় গ্রেডের প্লাস্টিক। কাঁচ, কোয়ার্টজ, আলোকীয় গ্রেডের প্লাস্টিক। তাহলে এরা কি কি নিয়ে তাহলে গঠিত? কাপ। তাহলে হচ্ছে কাঁচ, কোয়ার্টজ, আলোকীয় গ্রেডের প্লাস্টিক, আলোকীয় গ্রেডের প্লাস্টিক, ঠিক আছে। তাহলে কি কি নিয়ে অপটিক্যাল ফাইবার গঠিত? এবার দেখছো অপটিক্যাল ফাইবারের ভিতরের যে জিনিসগুলা কি কি আছে, এই যে অপটিক্যাল ফাইবার, এই অপটিক্যাল ফাইবারের এই যে কয়জন লাইভে আসো একটু কমেন্টস করো তো আমাদের, এই অপটিক্যাল ফাইবারের বর্তমান সবচেয়ে কমন প্রয়োগটা কি বলো তো একটু, কেউ কমেন্ট করো তো একজন, সবচেয়ে কমন হচ্ছে যে মানে প্রয়োগটা কি অপটিক্যাল ফাইবারের? এই তারগুলো দিয়ে জাস্ট হচ্ছে কি করা হয়, সবচেয়ে কমন প্রয়োগটা কি দেখি, মানে কমেন্টস করো তো যারা যারা এই যে আসো লাইভে আসো। ফাহমিদা রহমান, ফাহমিদ, তারপরে লিপিয়া সুলতানা, ঠিক আছে, তারপরে সোমা দাস, তারপরে আবু বকর বিশ্বাস, অর্পিতা পাল, তারপরে সাদমান। দেখি একটু কমেন্টস করো, এই অপটিক্যাল ফাইবারের সবচেয়ে কমন প্রয়োগটা কি হতে পারে বলো তো দেখি, কতটুকু জানো? অপটিক্যাল ফাইবার তারগুলার সবচাইতে আমাদের এখন ডেইলি বাসা বাড়িতে সবচেয়ে যেটা কমন ইউজ, সেটা কিসের তার বলো তো? এটা এই যে জাস্ট হচ্ছে যে আমাদের ওয়াইফাই এর তার, এই যে ওয়াইফাই লাইন বাসায় আমরা নিছি না সবাই, এই যে ওয়াইফাই তারই তো অপটিক্যাল ফাইবারের সবচাইতে প্রকৃষ্ট উদাহরণ। এই অপটিক্যাল ফাইবারের এই যে তারগুলা দেখছো, এদের মাঝখানে তোমার হচ্ছে ব্যাসটা কতটুকু দেখছো, এই যে তারের এই যে ব্যাস, এই ব্যাসটা কত হবে? 10⁻⁻5 মিটার। কতটুকু ব্যাস হবে? 10⁻⁻5 মিটার। এবং এই মাঝখানের এই ফাঁকা জায়গাটা দেখছো কি বলা হয়? ইটস কল দ্য কোর। এই যে মাঝখানে এই যে ফাঁকা জায়গাটা দেখছো, এটাই কিন্তু এটাকে জাস্ট কি বলা হয়? কোর। এদের মাঝখানে, এবং এই কোরের মধ্য দিয়ে কি আলোক রশ্মি গুলো গমন করে। আলোক রশ্মি গমন করে তাহলে কিসের মধ্য দিয়ে? কোর, কোরের মধ্য দিয়ে। অপটিক্যাল ফাইবারের মাঝখানে যে ফাঁকা জায়গা,
এই ফাঁকা জায়গাটাকে কি বলা হয়? কোর বলা হয়। এবং এই কোরের মধ্য দিয়ে কি আলোক রশ্মি গমন করে এবং হচ্ছে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন। দেখছো এই যে আলোক রশ্মিটা জাস্ট কি হচ্ছে, এই যে নিচের দিকে নামতেছে, দেন আবার এই যে উপরের দিক প্রতিফলিত হচ্ছে পূর্ণ অভ্যন্তরীণ, আবার উপরে যে এখান থেকে প্রতিফলিত হয়ে আবার এখান থেকে নামবে, এখানে যে নামবে আবার এই যে উপরের দিকে উঠবে। হ্যাঁ, এইভাবে করে সে কিন্তু পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলিত হয়ে হয়ে সামনের দিকে চলে যাচ্ছে। ঠিক আছে, তাই এইটা তাহলে এই কোরের মধ্যে কেন পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলিত হয়? কারণ এর উপরেই দেখছো এক্সট্রা একটা লেয়ার থাকে, নিম্ন প্রতিসরাঙ্ক। নিম্ন প্রতিসরাঙ্ক, নিম্ন প্রতিসরাঙ্ক বিশিষ্ট অন্তরক পদার্থ দিয়ে এটা গঠিত। অন্তরক পদার্থ, অন্তরক, অন্তরক পদার্থ কি? বিদ্যুৎ অপরিবাহী, আমরা জানি। সো নিম্ন প্রতিসরাঙ্ক বিশিষ্ট অন্তরক পদার্থ দ্বারা এটা গঠিত। নিম্ন প্রতিসরাঙ্ক বিশিষ্ট অন্তরক পদার্থ দ্বারা এই জাস্ট হচ্ছে যে উপরের এই যে উপরে যে লেয়ারটা, এই লেয়ারটা গঠিত এইটা। এবং এইটাকেই তখন কি বলা হয়? দেখছো ক্ল্যাডিং। এইটারই কি বলা হয়? ক্ল্যাডিং বলা হয়। এই ক্ল্যাডিং এর কারণেই তোমার হচ্ছে যে এর ভিতরে তোমার হচ্ছে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন হয়, আলোক রশ্মি আর বাইরে বের হয়ে যেতে পারে না। ওই ক্ল্যাডিং এ বাধা পেয়ে আবার নিচে আসে, আবার নিচে আবার ক্ল্যাডিং বাধা পেয়ে আবার উপরে যায়। সো এইভাবে করে জাস্ট পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলিত হতে হতে সামনের দিকে বের হয়ে যায়। ওকে, সো তাহলে হচ্ছে এই তাহলে জাস্ট হচ্ছে অপটিক্যাল ফাইবারস। সো অপটিক্যাল ফাইবার তাহলে এটা কি কি নিয়ে গঠিত? কাপ, দ্যাট ইজ হচ্ছে কাঁচ, কোয়ার্টজ এবং আলোকীয় গ্রেডের প্লাস্টিক নিয়ে গঠিত। এর ভিতরের ব্যাস কত? 10⁻⁵ মিটার, 10⁻⁵ মিটার। আচ্ছা, আর হচ্ছে আলোক রশ্মি গমন করে কিসের মধ্য দিয়ে? কোরের মধ্য দিয়ে গমন করে। কেন গমন করে? কারণ কোরের উপরেই হচ্ছে যে একটা আবরণ থাকে, আবরণটাকে কি বলে? ক্ল্যাডিং বলা হয়। ক্ল্যাডিং কি দ্বারা গঠিত? নিম্ন প্রতিসরাঙ্ক বিশিষ্ট অন্তরক পদার্থ দ্বারা গঠিত। নিম্ন প্রতিসরাঙ্ক বিশিষ্ট অন্তরক পদার্থ দ্বারা এটি গঠিত। ঠিক আছে, এই তো তাহলে এই কটা কথাই মেইনলি পড়বা। নিচে যায় দেখো ব্যবহারগুলো আছে, সুন্দর করে ব্যবহারগুলো পড়ে ফেলবা, সহজ। ওকে, তাহলে 100% ম্যাথ। তাহলে হচ্ছে এই তাহলে জাস্ট হচ্ছে যে আমাদের অপটিক্যাল ফাইবারস নিয়ে যত কথাবার্তা। ঠিক আছে, তথ্য সম্প্রচার, এই যে আবু বকর বিশ্বাস বলছো অনেক জটিল কথা বলছো, তথ্য সম্প্রচার, তার মানে জাস্ট অপটিক্যাল ফাইবার, দ্যাট ইজ ওয়াইফাই এর তার। ঠিক আছে, ওকে, তাহলে আমাদের তাহলে হচ্ছে যে এটা আমাদের গেল। নেক্সট আমরা এর পরে কি পড়বো? দেখো আমাদের 1-2 পৃষ্ঠা পরে দেখো 442 নম্বর পৃষ্ঠা দেখো, লেন্সের ফোকাস দূরত্বে দেখো দুটো সমীকরণ আছে। লেন্সের ফোকাস দূরত্বের সমীকরণ আছে। আর আমি তোমাদের প্রথমের দিনেই একদিন আমি বলছিলাম যে শর্টের বাইরের যখন অধ্যায়গুলো মানে পড়বো আমরা, তখন অলওয়েজ মাথায় রাখবা টপিক সিলেকশন ইজ দ্য ম্যান্ডেটরি পার্ট। ঠিক আছে, টপিক সিলেকশন, তোমাকে টপিক সিলেকশন করতে হবে। যেমন তুমি শর্টের ভিতরকার অধ্যায়গুলো তুমি যেরকম অনেক ডিপলি তুমি জানবা, অনেক তুমি ভাস্ট তুমি পড়বা, অনেক ডিপলি তুমি জানার চেষ্টা করবা, কিন্তু তুমি হচ্ছে যে মানে ইসের ক্ষেত্রে এই যে আমাদের হচ্ছে যে শর্টের ভিতরের মানে বাইরের অধ্যায়গুলোর ক্ষেত্রে কিন্তু আমরা সব টপিক আমরা পড়বো না। যে টপিকগুলো থেকে দেখবা প্রিভিয়াস ইয়ারে ম্যাথ কোশ্চেন, ড্যাট কোশ্চেন, ভার্সিটির কোশ্চেন আসছে, ওই টপিকগুলোই দেখবা, শুধুমাত্র পড়বা, দেখবা আল্লাহর রহমতে গত কয়েক বছর ওর বাইরের থেকে আর আসতেছে না। আর অবভিয়াসলি ফিজিক্সের ক্ষেত্রে সবসময় অনুশীলনের প্রশ্ন সবসময় বস। সো আগামী দিন তোমাদের 30 মার্কে, যখন তোমাদের 30 মার্ক বা 25 মার্ক আমি যাই পারি, যে প্রশ্নের পরীক্ষা যদি আমি 30 মার্কের যদি নিই, 15টা প্রশ্ন দিব কিন্তু আজকে মেইন বই যে দাগাই দিচ্ছি তার মধ্যে থেকে। আর 15টার মধ্যে তোমার কিন্তু মনে করো 7টা দিব হচ্ছে যে ইসাক স্যারের অনুশীলনী, আর 7টা দিব তপন স্যারের বইয়ের অনুশীলনী। সো অনুশীলনী কোপায় মুখস্থ। মেইন বই তুমি যখন পড়ার পরে তুমি যখন অনুশীলনী প্রশ্ন যখন তুমি পড়বা, দেখবা যে তুমি অলমোস্ট তুমি প্রায় সব প্রশ্নে তুমি পেরে যাচ্ছ। ঠিক আছে, সো অনুশীলনীর প্রশ্ন, কারণ আমরা জানি যে বিগত সালে আমরা প্রত্যেক বছর দেখতেছি মেডিকেলে আমাদের ফিজিক্স কেমিস্ট্রির ক্ষেত্রে 50%-এরও বেশি প্রশ্ন হুবহু অনুশীলনীর প্রশ্ন থেকে আসতেছে। এবং কোন কোন বইয়ের অনুশীলনী? ফিজিক্সের ক্ষেত্রে মেইনলি ইসাক স্যারের বই কয়েকটা দিচ্ছে তপন স্যারের থেকে, কেমিস্ট্রির ক্ষেত্রে মেইনলি হাজারি স্যারের বই অনুশীলনী, সাথে কয়েকটা প্রশ্ন অবশ্যই কবির স্যারের বই থেকে দিচ্ছে। সো ইসাক তপন হাজারি কবির, ইসাক তপন কেমিস্ট্রির ক্ষেত্রে হাজারি কবির, এই 4টা বইয়ের অনুশীলনী তোমার অলওয়েজ ছোটস্থ থাকবে। এবং চেষ্টা করবে এইচএসসির আগেই শর্ট সিলেবাস আর হচ্ছে শর্টের বাইরে ফুল সিলেবাসে যে কটা অধ্যায় পড়াবো, এই কটা অধ্যায় তোমার অনুশীলনের জন্য ইন্টারের আগে, বিশেষ করে শর্টের ভিতরকার অধ্যায়ের ও যারা এখনো হচ্ছে যে অনুশীলনী প্রশ্নগুলো ভালো করে সলভ করনি, এখনই করে রাখো।
এইগুলো যেন তোমার এই অ্যাডমিশনের সময় তখন যেন তোমার শর্টের ভিতরকার অধ্যায়গুলোর অনুশীলনী সলভ নিয়ে তখন যেন তোমার বেশি প্যারা না হয়। এটা তোমার কিন্তু ইন্টারের এমসিকিউ তো তোমার হেল্প করবে। সো কেমিস্ট্রির ক্ষেত্রে শর্টের যে কটা অধ্যায় আছে, হাজারির পাশাপাশি কবির, ফিজিক্সের ক্ষেত্রে ইসাকের পাশাপাশি তপন, সুন্দর করে এই কটা অনুশীলনী সলভ করে রাখো। এই উপদেশটা, অ্যাডভাইসটা খেয়াল রেখো। আচ্ছা, তাহলে চলে আসো, দেখো আমাদের লেন্সের ফোকাস দূরত্বের সাধারণ সমীকরণ। এখানে দেখবা দুটো সমীকরণ আছে, যে লেন্সের ফোকাস দূরত্বের এই সাধারণ সমীকরণ যদি বলে, এই সাধারণ সমীকরণটা কোনটা দেখো এখানে দেওয়া আছে, সুন্দর করে বক্স করো। 1/f সমান মিউ মাইনাস 1 ইন্টু 1/r1 মাইনাস 1/r2, মিউ মাইনাস 1 ইন্টু মিউ মাইনাস 1 ইন্টু 1/r1 মাইনাস 1/r2, এটাই হচ্ছে লেন্সের ফোকাস দূরত্বের সাধারণ সমীকরণ। আর তোমাকে যদি বলে লেন্সের ফোকাস দূরত্বের সূত্র কোনটা, দেখো এরপরে নিচেরই দেখো যে সমীকরণটা, লেন্সের ফোকাস দূরত্বের সূত্র, তখন কোনটা 1/f সমান 1/f সমান মিউ টু বাই মিউ1 মাইনাস 1 ইন্টু 1/r1 মাইনাস 1/r2, ঠিক আছে। মিউ2 বাই মিউ1 মাইনাস 1 ইন্টু 1/r1 মাইনাস 1/r2, সুন্দর করে দেখো, পরিষ্কার করে দেখো, তোমাদের বইতে দিয়ে দেওয়া আছে। সো লেন্সের ফোকাস দূরত্বের সাধারণ সমীকরণ, এই শব্দটা ওয়ার্ড বাই ওয়ার্ড মনে রেখো। সাধারণ সমীকরণ তোমাকে যদি বলে তখন অ্যান্সার করতে হবে কিন্তু এইটা, দ্যাট ইজ 1/f সমান মিউ মাইনাস 1 ইন্টু 1/r1 মাইনাস 1/r2। আর তোমাকে যদি প্রশ্ন করে লেন্সের ফোকাস দূরত্বের সূত্র কোনটা, তখন অ্যান্সার করতে হবে 1/f সমান মিউ2 বাই মিউ1 মাইনাস 1 ইন্টু 1/r1 মাইনাস 1/r2। এবং এই দুটো সমীকরণকে দেখছো একসাথে কি বলে, দুটো সমীকরণকে একসাথে বলে লেন্স প্রস্তুতকারকের সূত্র বা সমীকরণ, যাই বলুক কোনো সমস্যা নেই। লেন্স প্রস্তুতকারকের সূত্র বলুক বা সমীকরণ বলুক, যাই বলুক না কেন, সুন্দর করে কনফিডেন্ট নিয়ে ডাবল অ্যান্সার, এখানে কোনো কথাই নেই। লেন্স প্রস্তুতকারকের সূত্র বলুক বা সমীকরণ বলুক, যাই বলুক, এটার ক্ষেত্রে অবভিয়াসলি সারা জীবন এটা কিন্তু ডাবল অ্যান্সার। লেন্স প্রস্তুতকারকের যারা প্রস্তুত করে তারা সূত্র বা সমীকরণ দুটোই তারা ইউজ করে। তোমাকে যদি বলে লেন্সের ফোকাস দূরত্বের সাধারণ সমীকরণ কোনটি, তুমি শুধু প্রথমটা অ্যান্সার দেখাবা, ডাবল দেখালে মার্ক পাবা না। যদি বলে লেন্সের ফোকাস দূরত্বের সূত্র কোনটা, তাহলে শুধু পরেরটা দেখাবা, মিউ2 বাই মিউ1 মাইনাস 1 ইন্টু 1/r1 মাইনাস 1/r2। আর তোমাকে যদি প্রশ্ন করে লেন্সের তোমার প্রস্তুতকারকের সূত্র কোনটি বা লেন্সের প্রস্তুতকারকের সমীকরণে, কনফিডেন্ট নিয়ে ডাবল মারবা, এখানে কোনো সমস্যা নেই। ক্লিয়ার? তাহলে এই জায়গাটা যেন অবভিয়াসলি যেন ইনশাল্লাহ মাথায় থাকে, ঠিক আছে। তাহলে এটা খুব ইম্পর্টেন্ট, পাশে ম্যাথ লিখে রাখো, দুটো সমীকরণই ম্যাথ কোশ্চেন, বারবার পরীক্ষা আসছে। ওকে ফাইন। এবার হচ্ছে একটু সামনে উল্টাও, সামনে একবারে 4-5 পাতা উল্টাও, মাঝখানে একটা পৃষ্ঠা একটু হালকা দাগানো জিনিস আছে হাবিজাবি। আমরা একবারে চলে আসবো হচ্ছে 461 নম্বর পৃষ্ঠা, প্রায় 7-8 পাতা 10 পাতা উল্টায় 6.9, জ্যামিতিক উপায় লক্ষ্যবস্তুর বিভিন্ন অবস্থানের জন্য প্রতিবিম্বের অবস্থান, প্রকৃতি, আকৃতি। এই অধ্যায়ের 500% ম্যাথ, এই অধ্যায়ের সবচাইতে ইম্পর্টেন্ট জায়গা। হ্যাঁ, সো একেবারে 461 নম্বর পৃষ্ঠায় জাস্ট হচ্ছে সুন্দর করে একবারে চলে আসো, ঠিক আছে। একবারে তাহলে জাস্ট হচ্ছে যে চলে আসো 461 নম্বর পৃষ্ঠায় চলে আসো। সো এই অধ্যায়ের এটা একটা খুবই একটা ইম্পর্টেন্ট একটা টপিক, যে তুমি লক্ষ্যবস্তু কোথায় রাখলে তার প্রতিবিম্ব কোথায় গঠিত হবে, তার আকার কেমন হবে, তার প্রকৃতি কেমন হবে, এবং এই আলোকীয় ধর্ম ইউজ করে কোন কোন যন্ত্রে কোন কোন ডিভাইস বা কোথায় কোথায় কোনটার কি ব্যবহার আছে, ঠিক আছে। খুবই ইম্পর্টেন্ট। এই জায়গাটা কিন্তু খুব সুন্দর করে বুঝতে হয়, এটা কিন্তু খবরদার এই জায়গায় মোটেও মুখস্থ করার কিছু নেই। এটা তোমাকে থিমটা বুঝে সেই অনুযায়ী অ্যান্সার করতে হবে, শুধু ব্যবহারগুলো একটু মুখস্থ করতে পারো। এমনি তোমাকে জাস্ট তোমাকে বুঝতে হবে যে কেন এটা বাস্তব, কেন এটা উল্টা, কেন এটা অবাস্তব, কেন এখানে বস্তু রাখলে এখানে বিম্ব গঠিত হবে, জাস্ট এটা তোমাকে সিম্পলি মনে রাখতে হবে সহজভাবে। এর জন্য অনেকে আবার সূত্র ইউজ করে, ভি সমান ইউ মাইনাস 6 হ্যান ত্যান হাবা যাবা, কিচ্ছু না, দরকার নেই। আচ্ছা, তোমাকে প্রথমে এখানে কয়েকটা বেসিক তোমাকে থিম আগে মাথায় রাখতে হবে, দ্যাট ইজ, সো আমরা জাস্ট হচ্ছে যে আমরা তোমাদের এখানে কিন্তু দেখো লেন্স নিয়ে আলোচনা করা আছে, দেখছো
ছোট ছোট দেখো ক খ গ ঘ প্রত্যেকটা ক্ষেত্রে দেখো ছোট ছোট লেন্স দিয়ে বোঝানো হয়েছে, কিন্তু আমি তোমাদের এখানে দর্পণ দিয়ে বোঝাবো। ওই যে তোমাদের বলছিলাম যে আমরা 6-7 দুটো অধ্যায় পড়তাম, যে 6 অধ্যায় ছিল দর্পণ আর 7 অধ্যায় ছিল লেন্স। সো লেন্স আর দর্পণ না মানে একটা দিয়ে পড়লে আর একটা অটোমেটিক্যালি হয়ে যায়। সো আমি যেহেতু নিজে দর্পণ দিয়ে পড়ছি এবং তোমাদের ব্যাচ দিয়ে আমার 16 বছর রানিং পড়ানো, সো আলটিমেটলি এত বছর এই দর্পণ দিয়ে বুঝে আসতেছি, সবই হয়ে যাচ্ছে। এখানে মোট 6টা পয়েন্ট আছে, শুধু লাস্ট পয়েন্টটা একটু ডিফার করে লেন্সের সাথে দর্পণ, ওটা আমি বলে দিব। সো সুন্দর করে আমি ফাইনালি যে চিত্রটা আমি যখন এঁকে শেষ করবো স্ক্রিনশট নিতে বলে তখন স্ক্রিনশট নিয়ে রাখবা, এবং এই চিত্রটা সুন্দর করে পেন্সিল দিয়ে স্কেল দিয়ে ধরে ধরে এঁকে পাশে বইতে লাগাই রাখবা। এই চিত্রটা যদি তোমার মাথায় থাকে না কিচ্ছু মুখস্থ করা লাগে না, বিলিভ করো অনেক সহজ। আচ্ছা, তাহলে এখন প্রথমে আমরা আসো, আগে আমরা বুঝি। প্রথমে তোমরা কোনো কিছু করো না, আগে খেয়াল করো, আমরা আগে মানে বিষয়টা বুঝি। সো তাহলে আমি হচ্ছে যে এরকম আগে একটা দর্পণ নিলাম, যেহেতু আমি দর্পণ নিয়ে বুঝাবো, এবং আমি নেবো এটা অবতল দর্পণ। হ্যাঁ, যেহেতু দেখছি যে উত্তল পাশে দেখো আমি পাড়া লাগাচ্ছি বা সিলভারিং করতেছি। সো এটা একটা হচ্ছে যে মানে গোলকের, এটা টোটাল একটা গোলক, এরকম একটা গোলক থাকে, এই গোলকের একটা ছেদ, এটাকে বলা হয় প্রধান ছেদ। হ্যাঁ, সো এটাকে আমরা এইভাবে করে নামকরণ করা হয় MOM ড্যাশ। হ্যাঁ, আর এটা হচ্ছে যে অক্ষ, আলোক অক্ষ, অক্ষকে সাধারণত নামকরণ করা হয় এরকম XO X ড্যাশ। মানে এইগুলো না তোমাদের যদি এই অধ্যায়টা এইচএসসি থাকতো এই সব জিনিস মানে আমার আর কথাই বলা লাগতো না, এমন একটা অবস্থা এখন নেই, তাই তোমাদের এগুলো এখন না বললে তোমরা কিচ্ছু বুঝবে না। হ্যাঁ, সো তাহলে হচ্ছে যে আমাদের এটা হচ্ছে প্রধান অক্ষ MOM ড্যাশ, আর এটা হচ্ছে যে মানে মোটামুটি এটা হচ্ছে জাস্ট আমাদের মানে মোটামুটি প্রধান ছেদ MOM ড্যাশ, আর হচ্ছে প্রধান অক্ষ XO X ড্যাশ। ওকে ফাইন, ভালো কথা। এইবার দেখো যে আমরা এটা নর্মাল একটা কনসেপ্ট, নর্মাল একটা বেসিক, এটা যে আলোক রশ্মি যদি অসীম থেকে, এই যে মনে করো অসীমের এই বিন্দু এটা সে অসীম থেকে যদি কোনো আলোক রশ্মি এই যে প্রধান অক্ষ, এই প্রধান অক্ষের সমান্তরালে দর্পণের উপরে যদি এসে সে যদি পতিত হয়, তাহলে নিশ্চয়ই, তাহলে যেহেতু এটা দর্পণ নিশ্চয়ই তাহলে রিফ্লেকশন হবে, প্রতিফলিত হবে, এই মাধ্যমেই থেকে যাবে। দর্পণের ক্ষেত্রে কখনো কি প্রতিফলিত হয়? হবে না। তবে মাঝে মাঝে কিন্তু কিছু ব্যতিক্রম কন্ডিশনে হয়, সেটা তোমাদের এখন লাগবে না, তোমাদের ইন্টার পড়তা তাহলে ডিপলি ওই জিনিসগুলো বুঝাইতো। হ্যাঁ, এটা অ্যাডমিশনে সাধারণত লাগে না। অনেক সময় দর্পণের ক্ষেত্রে সে, যেমন এখানে একটা যে গল্প একটু লাগবে, আমি লাস্টের দিকে বলবানি, যে প্রতিসরিত হচ্ছে বলে মনে হয়। দর্পণের ক্ষেত্রে কি হবে, মানে বিম্ব এমন দিকে চলে গেছে, সেটা উল্টা দিকে চলে গেছে, তখন এটাকে বলতে হয় প্রতিসরিত হচ্ছে বলে মনে হয়, তখন সেটা ঋণাত্মক হয়ে যায়। ঠিক আছে, তাহলে যেহেতু এটা দর্পণ, তাহলে কোন আলোক রশ্মি তাহলে হচ্ছে যে অসীম থেকে প্রধান অক্ষের সমান্তরালে দর্পণের উপর সেটা মানে পতিত হবে, দেন প্রতিফলিত হয়ে সে নিশ্চয়ই এরকম প্রধান অক্ষের একটা বিন্দু দিয়ে চলে যাবে, তাই না? তাহলে প্রধান অক্ষের যে বিন্দু দিয়ে চলে যাবে এটাই কিন্তু কি প্রধান ফোকাস। এটা তাহলে কি, এটাই কিন্তু প্রধান অক্ষের উপরে প্রাপ্ত প্রধান ফোকাস। আচ্ছা, আর এই যে টোটাল মনে করে একটা গোলক ছিল না, এই টোটাল কিন্তু একটা এরকম একটা গোলক ছিল, এই গোলকের নিশ্চয় একটা কেন্দ্র আছে না, সেই কেন্দ্রটা মনে করো, এইটা মনে করো জাস্ট কেন্দ্র, এটা প্রধান ফোকাস আর এটা কেন্দ্র। এই কেন্দ্রকে 2F বলা হয় বা ক্যাপিটাল সিও বলা হয়, একে বলা হয় বক্রতার কেন্দ্র। তাহলে এই কয়েকটা তাহলে আমরা হচ্ছে গিয়ে পয়েন্ট আমরা আগে তোমাদের একটু মাথায় রাখতে হবে। তাহলে বক্রতার কেন্দ্রটা কিভাবে পাবা, যে বিন্দুকে কেন্দ্র করে টোটাল এই গোলটা বৃত্তটা অঙ্কিত হয়েছে, ওই যে আমরা কেন্দ্র বলি না, তাই এটাকে বলে বক্রতার কেন্দ্র। আর এই বিন্দুটা ভাইয়া কেমনে পাইলেন, ওই যে প্রধান অক্ষের সমান্তরালে যদি কোনো আলোক রশ্মি দর্পণে যে প্রতিফলিত হয়ে প্রধান অক্ষের যে বিন্দু দিয়ে চলে যায়, সেই বিন্দুটাই তাহলে কি আমাদের প্রধান ফোকাস। অথবা এটা কিন্তু রিভার্সলিও বলা হয় যে হচ্ছে যে তোমার হচ্ছে যে প্রধান ফোকাসগামী কোন আলোক রশ্মি দর্পণে যে প্রতিফলিত হয়ে সেটা কি করে প্রধান অক্ষের সমান্তরালে আবার অসীমে ফিরে চলে যায়। দুটো কথাই কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট, যে প্রধান ফোকাসগামী কোন আলোক রশ্মি দর্পণে সে পতিত হয়ে প্রতিফলিত হয়ে দ্যাট ইজ সে আবার কি করে, যে হচ্ছে যে প্রধান অক্ষের সমান্তরালে সে আবার কিন্তু অসীমে ফিরে যায়। যাই হোক, কোথায় লক্ষ্যবস্তু রাখলে কোথায় এর প্রতিবিম্বটা গঠিত হবে। ঠিক আছে, সো তাহলে আমরা হচ্ছে যে একটা জাস্ট হচ্ছে যে আমরা একটা মানে প্রধান অক্ষ নিয়েছিলাম, আমরা হচ্ছে যে একটা প্রধান ছেদ এরকম নিয়েছিলাম অবতল দর্পণ। ঠিক আছে, তাহলে এটা ছিল আমাদের হচ্ছে MOM ড্যাশ, আর এটা ছিল আমাদের হচ্ছে
ও এক্স ড্যাশ, এটা প্রধান অক্ষ। এখন আমাদের এখানে কয়েকটা পয়েন্ট আমাদের লাগবে। তার প্রথম একটা পয়েন্ট আমরা পেয়েছিলাম হচ্ছে যে বক্রতার কেন্দ্র সি, বা এটাকে 2F ও বলা হয়। তাহলে এই বক্রতার কেন্দ্রটা কি? এই টোটাল এই প্রধান ছেদটা এ বেসিক্যালি যে গোলকের সেন্টার ছিল সেটাই হচ্ছে বক্রতার কেন্দ্র। আরেকটা বিন্দু আমরা এখানে পেয়েছিলাম জাস্ট হচ্ছে প্রধান ফোকাস। এটা আমরা কিভাবে পাইছিলাম? এটা পেয়েছিলাম আমরা হচ্ছে গিয়ে এই প্রধান অক্ষের সমান্তরালে কোনো আলোক রশ্মি জাস্ট দর্পণের উপর পতিত হয়ে প্রতিফলিত হয়ে প্রধান অক্ষের যে বিন্দু দিয়ে চলে যায় সেই বিন্দুটাই হচ্ছে প্রধান ফোকাস। আচ্ছা, আলোচনার জন্য আমাদের আরো একটা বিন্দু আমাদের লাগবে, সেটা অসীম। অসীমের তো কোনো বিন্দু হয় না, তারপরও আমরা ধরে নিলাম এই একটা বিন্দু জাস্ট হচ্ছে অসীম। তাহলে আমরা বিন্দু পাইলাম তাহলে কি কি, এটা কিন্তু মাথায় রেখো একটু। আমরা পাইলাম হচ্ছে যে অসীম পাইলাম, আমরা দেন পাইলাম বক্রতার কেন্দ্র পাইলাম, যেটাকে ক্যাপিটাল সি অথবা 2F দুটো দ্বারাই প্রকাশ করা হয়। আরেকটা পাইলাম হচ্ছে প্রধান ফোকাস। আরেকটা আমরা আমরা যেটা জাস্ট হচ্ছে পয়েন্ট পাবো, এটা জাস্ট হচ্ছে যে কি আমাদের, এটা হচ্ছে মেরুবিন্দু। এটা জাস্ট হচ্ছে যে মেরুবিন্দু, ঠিক আছে? সো এটাকে আমরা কি বলি? এটাকে বলি জাস্ট হচ্ছে যে আমরা মেরুবিন্দু আমরা জাস্ট হচ্ছে বলতে পারি, বা আলোক কেন্দ্র, ঠিক আছে? মেরুবিন্দু বা হচ্ছে আলোক কেন্দ্র বলা হয়। ও এই পয়েন্ট, ওকে। সো এই চারটা পয়েন্ট তাহলে পরপর আমাদের মনে থাকবে কিনা? তাহলে প্রধান ফোকাস তাহলে হচ্ছে জাস্ট অসীম, তারপরে বক্রতার কেন্দ্র পাবো, তারপরে আমরা পাবো হচ্ছে যে প্রধান ফোকাস আমরা পাবো, এবং তারপরে পাবো আমরা আলোক কেন্দ্র বা মেরুবিন্দু পাবো। কেন? তো ম্যাডাম হচ্ছে যে ডাক্তার কানিস ফাতেমা মনে হয়, আপনার ভাবির একটু ফোন দিন, ওইগুলো ডিল করে তো আমার মনে নেই অত ভালো। কানিস ফাতেমা মেবি হচ্ছে যে আপনি ইবনে সিনাই বসে, ঠিক আছে? সো তাহলে হচ্ছে যে আমাদের এই কয়টা বিন্দু। এখন দেখো যে কোথায় লক্ষ্য বস্তু রাখলে কোথায় এর প্রতিবিম্ব গঠিত হবে। হ্যাঁ, এটাই আমাদের হচ্ছে যে মেইনলি আজকে এখানের আলোচ্য বিষয়। সো সহজে তুমি মাথায় রাখবে, এটার জন্য আলাদা কোনো সূত্র টুত্র কিছু লাগবে না, যে লক্ষ্য বস্তু তোমার যদি হচ্ছে যে অসীমে রাখো, এর বিম্ব গঠিত হয় তোমার হচ্ছে প্রধান ফোকাসে। তার মানে তুমি অসীমে রাখলে বিম্ব গঠিত হবে কোথায়? ফোকাসে, ফোকাস তলে বা প্রধান ফোকাস যাই বলো। লক্ষ্য বস্তু অসীমে রাখলে বিম্ব গঠিত হবে কোথায়? প্রধান ফোকাসে। লক্ষ্য বস্তু তুমি প্রধান ফোকাসে তুমি লক্ষ্য বস্তু রাখবা, এর বিম্ব গঠিত হবে জাস্ট হচ্ছে যে অসীমে। মানে লক্ষ্য বস্তু, কোন বস্তু তুমি যদি হচ্ছে অসীমে রাখো, তার বিম্ব তোমার তৈরি হয় ফোকাসে। কোন বস্তু তুমি যদি হচ্ছে ফোকাসে রাখো, প্রধান ফোকাসে রাখো, এর বিম্ব গঠিত হয় অসীম। তাহলে এই দুটো জিনিস সহজ কিনা? আলাদাভাবে মুখস্থ করার কিছু নাই, লাগে, সহজ মনে থাকে। অসীমে রাখলে ফোকাসে বিম্ব, ফোকাসে বস্তু রাখলে বিম্ব হচ্ছে অসীমে। এইবার লক্ষ্য বস্তু তুমি যদি বক্রতার কেন্দ্রে রাখো, এর বিম্ব কিন্তু বক্রতার কেন্দ্রেই গঠিত হয়। লক্ষ্য বস্তু তুমি যদি বক্রতার কেন্দ্রে রাখো, এর বিম্ব কোথায় গঠিত হবে? বক্রতার কেন্দ্রেই গঠিত হবে। তাহলে এটাও সহজ। এইবার লক্ষ্য বস্তু তুমি যদি বক্রতার কেন্দ্র আর অসীম এর মাঝখানে তুমি যদি রাখো, অর্থাৎ 2F এর বাইরে যদি রাখো, বইয়ের ভাষায় এরকম 2F এর বাইরে এখানে যদি রাখো, তাহলে এর বিম্ব গঠিত হবে F আর 2F এর মাঝখানে, মানে এখানে। মানে এই দুইটার মাঝখানে লক্ষ্য বস্তু রাখলে বিম্ব গঠিত হবে এই দুইটার মাঝখানে। লক্ষ্য বস্তু তুমি যদি এই দুইটার মাঝখানে রাখো, বিম্ব গঠিত হবে এই দুইটার মাঝখানে। লক্ষ্য বস্তু তুমি যদি F2F এর মাঝখানে রাখো, বিম্ব গঠিত হবে বক্রতার কেন্দ্র আর অসীমের মাঝখানে বা 2F এর বাইরে। তাহলে আমরা এইটুক তাহলে আমরা বুঝছি কিনা? এইটুক তাহলে আমরা তাহলে বুঝতে পারছি কিনা যে লক্ষ্য বস্তু তুমি অসীমে রাখলে এর বিম্ব গঠিত হবে প্রধান ফোকাসে, লক্ষ্য বস্তু তুমি প্রধান ফোকাসে রাখলে এর বিম্ব গঠিত হবে অসীমে, লক্ষ্য বস্তু তুমি বক্রতার কেন্দ্রে রাখলে এর বিম্ব গঠিত হবে বক্রতার কেন্দ্রেই, লক্ষ্য বস্তু তুমি বক্রতার কেন্দ্র আর প্রধান ফোকাসের মাঝখানে রাখলে বিম্ব গঠিত হবে প্রধান ফোকাস আর অসীমের মাঝখানে। এই দুইটার মাঝখানে লক্ষ্য বস্তু রাখলে বিম্ব গঠিত হবে এই দুইটার মাঝখানে। সহজ কিনা? আমরা সবাই বুঝছি কিনা? কমেন্টস করো, ঠিক আছে? আচ্ছা, যদি আমরা বুঝে থাকি, এইবার আমরা হচ্ছে যে এটার একটা সুন্দর একটা চিত্র আমরা ইনশাল্লাহ এবার আঁকবো। এবং তোমরা তো এখন আঁকবা না, এবার তোমরা বইয়ের সাথে তোমরা মিলাবা। এরপরে আমি যখন লাস্টে আমরা হয়ে গেলে স্ক্রিনশট দিতে বলবো, তখন ইনশাল্লাহ একটা স্ক্রিনশট দিয়ে রাখবা। এখন আমরা একটু ডিটেইলে আঁকবো। হ্যাঁ, তাহলে আমি এই পাশে আমি তাহলে সিলভারিং করে দিই, পারা লাগাই দিই। তাহলে অবতল দর্পণ হয়ে গেল। তাহলে এটা হলো তাহলে হচ্ছে এক্স ও এক্স ড্যাশ, আর এটা তাহলে হলো এম ও, এটা হচ্ছে গিয়ে এম ড্যাশ। ওকে, আচ্ছা,
তাহলে আমাদের বিন্দুগুলো তাহলে কি কি, এটা হচ্ছে বক্রতার কেন্দ্র এফ, এটা হচ্ছে যে সেই প্রধান ফোকাস, ধরলাম এটা প্রধান ফোকাস এফ, আর এটা ধরলাম আমাদের হচ্ছে অসীম, এই যে অসীম। ওকে, তাহলে এইবার এটা তো আমাদের হচ্ছে আলোক কেন্দ্র বা মেরুবিন্দু। ওকে, এইবার আমি প্রথমে লক্ষ্যবস্তু আমি রাখছি কোথায়, অসীমে। মনে করো তুমি স্কেল ধরে তুমি এরকম ছবি আঁকবা, কয়েক সেন্টিমিটার বিশিষ্ট লক্ষ্যবস্তু, সব জায়গার ক্ষেত্রে একই, লক্ষ্যবস্তুর সাইজ সবসময় একই রাখবা। তাহলে লক্ষ্যবস্তুকে সবসময় কি দ্বারা প্রকাশ করা হয় বলতো, ইউ দিয়ে। তাহলে ইউ ওয়ান, প্রথম একটা লক্ষ্যবস্তু, নাম্বার ওয়ান লক্ষ্যবস্তু ইউ ওয়ান। তো লক্ষ্যবস্তু যদি তাহলে অসীমে গঠিত হয়, তাহলে বিম্ব কোথায় গঠিত হবে, একটু আগেই বললাম, বিম্ব কোথায় গঠিত হবে দেখছো, জাস্ট হচ্ছে যে প্রধান ফোকাসে। বিম্বের অবস্থানকে আমরা সবসময় প্রকাশ করা হয় ভি দিয়ে, তাহলে এটা ইউ ওয়ান এর জন্য ভি ওয়ান। তাহলে লক্ষ্যবস্তু যদি অসীমে হয়, এর বিম্ব কোথায় গঠিত হয়, তোমার হচ্ছে যে প্রধান ফোকাসে। এবং এর আকার দেখছো আমি কতটুকু, ছোট্ট একটা, তার মানে এটা কি অত্যন্ত ছোট, অত্যন্ত, এখানে অত্যন্ত এই অ্যাডজেক্টিভটা এটা কিন্তু ইটস ভেরি মাচ ইম্পর্টেন্ট, ইটস ভেরি মাচ ইম্পর্টেন্ট। ঠিক আছে, তাহলে লক্ষ্যবস্তু যদি তাহলে অসীমে হয়, তাহলে বিম্ব গঠিত হয় ফোকাস তলে, এবং তোমার হচ্ছে যে, এবং এর আকারটা কেমন হবে, অত্যন্ত ছোট। আর এই ছোটর পাশে অবৃত্তি লিখে রাখো খর্বিত, তপন স্যারের বইতে লিখে আছে অত্যন্ত খর্বিত। এবং এর প্রকৃতি কেমন হবে দেখছো, প্রকৃতিটা কেমন, যেহেতু আমি তোমাদের দর্পণ দিয়ে বুঝাচ্ছি না, সো যেই পাশে লক্ষ্যবস্তু, বিম্ব দেখো সেই একই পাশে, তার মানে কি প্রতিফলিত হয়ে এই পাশে রয়ে গেছে, তার মানে তাহলে কি বাস্তব, আর এই যে উল্টে গেছে তাই উল্টা, বাস্তব এবং উল্টা। আমরা প্রত্যেকটা কথা বুঝছি কিনা, আমরা কমেন্টস করব, আমরা কমেন্টস করবো, এই যে কমেন্টস না করলে কিন্তু আমি বুঝবো না যে তোমরা বুঝতেছো কিনা। সো তাহলে এর প্রকৃতিটা কেমন হয়েছে, বাস্তব এবং উল্টা। কেন বাস্তব, যেহেতু এটা দর্পণ, যে পাশে লক্ষ্যবস্তু বিম্ব সে একই পাশে প্রতিফলিত হয়ে গঠিত হয়েছে, তাই এটা বাস্তব। এবং যেহেতু উল্টা দেখতেছি তাই উল্টা, বাস্তব এবং উল্টা। এই কয়টা পয়েন্টস দেখো তোমাদের বইতে আছে, আমরা বুঝছি কিনা। তাহলে লক্ষ্যবস্তু তাহলে যদি অসীমে থাকে, এর বিম্ব গঠিত হবে তাহলে কোথায়, অবস্থান কোথায়, বিম্বের অবস্থান ফোকাস তলে বা প্রধান ফোকাসে। এর আকার কেমন হবে, অত্যন্ত ছোট। এখানে অ্যাডজেক্টিভ মাস্ট বি ইউজড, এই অ্যাডজেক্টিভ এখানে অত্যন্ত বা খুবই অবশ্যই লাগবে। আর এটা অত্যন্ত ছোট বা খুবই খর্বিত। আর প্রকৃতিটা কেমন, বাস্তব আর উল্টা। ঠিক আছে, আর যে দেখো এর ব্যবহার দেওয়া আছে, অনুবীক্ষণ যন্ত্র নাকি দূরবীক্ষণের যন্ত্র, দেখো তো, দেখো জাস্ট দূরবীক্ষণ যন্ত্রের অভিলক্ষ্য তৈরি করা যায়, দূরবীক্ষণ যন্ত্রের অভিলক্ষ্য তৈরি করা যায়। আচ্ছা, এইবার দেখো তুমি ঠিক হচ্ছে একই সাইজের, ঠিক তুমি হচ্ছে প্রথম যে সাইজের লক্ষ্যবস্তু ছিল, ঠিক একই সাইজের লক্ষ্যবস্তু তুমি এবার তুমি নিয়ে আসো বক্রতার কেন্দ্র আর অসীমের মাঝখানে, একই সাইজ লক্ষ্যবস্তুর সাইজ সবসময় একই রাখবা। তোমরা স্কেল ধরে আঁকাবা, আমার একটু এদিক ওদিক হতে পারে, ইউ2। তাহলে এর বিম্ব তাহলে কোথায় গঠিত হবে, তোমরা তাহলে বলতে পারার কথা এখন, যেহেতু লক্ষ্যবস্তু কোথায়, বক্রতার কেন্দ্র আর অসীমের মাঝখানে, অর্থাৎ হচ্ছে 2f এর বাইরে। সো এর বিম্ব গঠিত হবে তাহলে কোথায়, এফ আর 2f এর মাঝখানে, অর্থাৎ প্রধান ফোকাস আর বক্রতার কেন্দ্রের মাঝখানে নিলাম, মনে করে এই যে এখানে। ঠিক আছে, সো এটা তাহলে কি হবে, তাহলে V2। তাহলে দেখছো এই লক্ষ্যবস্তু দেখছো, এটাও তাহলে কিন্তু এই বিম্বটা কেমন, তাহলে দেখছো মূল লক্ষ্যবস্তু থেকে কিন্তু ছোট আঁকতে হবে, এটা ছোট হবে। এবং এটা কেমন, যে জাস্ট হচ্ছে শুধুমাত্র ছোট বা শুধুমাত্র খর্বিত, মানে জাস্ট হচ্ছে মূল লক্ষ্যবস্তুর থেকে আকারে এটা ছোট হবে, এটা বড় হবে না। আর খুবই টুবি কোনো অ্যাডজেক্টিভ এখানে দরকার নেই, এটা যেরকম খুবই ছোট বা খুবই খর্বিত, আর এটা সেখানে শুধুমাত্র ছোট, লক্ষ্যবস্তুর থেকে আকারের ছোট, জাস্ট প্রতিবিম্ব গঠিত হবে। আর এর প্রকৃতি কেমন হবে, বাস্তব এবং উল্টা, আমরা বুঝতেই পারতেছি। আর এটার ইউজ কি দেখো, এটার সাহায্যে ক্যামেরা তৈরি করা যায়, এর ব্যবহারটা অনেকবার মেটে আসছে, আলোকের এই ধর্মটা কাজে লাগিয়ে ক্যামেরা তৈরি করা হয়। ঠিক আছে, এবার দেখো লক্ষ্যবস্তু তোমার হচ্ছে বক্রতার কেন্দ্র, এই একই সাইজের লক্ষ্যবস্তু। তোমরা এগুলো সুন্দর করে স্কেল ধরে পরে একটা আলাদা কাগজে আঁকবা, একে তোমাদের আমাদের এই গ্রুপ, আমাদের পাবলিক গ্রুপে আপলোড দিবা, অ্যাটলিস্ট এই গ্রুপে হলেও আপলোড দিবা, আমি তাহলে দেখে দিব, কারোর ভুল হলে আমি বলে দিব। ঠিক আছে, আচ্ছা এবার দেখো লক্ষ্যবস্তু তুমি যদি বক্রতার কেন্দ্রে রাখো, এর বিম্ব দেখছো কোথায় গঠিত হবে, বক্রতার কেন্দ্রেই গঠিত হবে, বক্রতার কেন্দ্রেই গঠিত হবে। এবং এটার হচ্ছে যে প্রতিবিম্বের তাহলে জন্য তাহলে ভিত্তি, তাহলে হচ্ছে যে, তাহলে দেখছো তাহলে লক্ষ্যবস্তু তাহলে কোথায়, জাস্ট হচ্ছে যে বক্রতার কেন্দ্রে হলে এর বিম্ব কোথায় গঠিত হবে, একই বিন্দুতে বক্রতার কেন্দ্রেই গঠিত হবে। ঠিক আছে, এবং এর আকার কেমন, লক্ষ্যবস্তুর সমান প্রতিবিম্ব, লক্ষ্যবস্তুর সমান প্রতিবিম্ব। তোমরা এখানে স্কেল দিয়ে ধরে আঁকাবা, এটা তুমি যদি 5 সেন্টিমিটার নাও, এটাকেও তুমি 5 সেন্টিমিটার দিবা, যেহেতু আমি হাতে আঁকতেছি আমার একটু ছোট বড় অনেক সময় হতে পারে, এটা তোমরা আঁকাবা যখন বাসায় স্কেল ধরে আঁকাবা।
ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে, গেল। তাহলে এর তাহলে হচ্ছে যে মানে মোটামুটি আকার কেমন হবে? লক্ষ্যবস্তুর সমান প্রতিবিম্ব। এর প্রকৃতি কেমন হবে? এরও বাস্তব এবং উল্টা। এবং এর সাথে দেখো কি ধর্মটা ইউজ করা হয়, একই আকারের সময়টা, একটা উল্টা প্রতিবিম্বকে একই আকারের সমশীর্ষ প্রতিবিম্ব জাস্ট তৈরিতে ইউজ করা হয়। আচ্ছা, গেল। এইবার লক্ষ্যবস্তু দেখো, এবার হচ্ছে যে ঠেলতে ঠেলতে নিয়ে আসলাম আমি এফ আর টু এফ এর মাঝখানে। কোথায় নিয়ে আসলাম? বক্রতার কেন্দ্র এবং হচ্ছে যে প্রধান ফোকাস, বক্রতার কেন্দ্র আর হচ্ছে যে প্রধান ফোকাসের মাঝখানে U4। এর বিম্ব তাহলে কোথায় গঠিত হবে? এর বিম্ব দেখো গঠিত হবে হচ্ছে তাহলে কোথায়? নিশ্চয়ই এটা এই দুইটার মাঝখানে, তাহলে বিম্ব গঠিত হবে তাহলে এই দুইটার মাঝখানে, অর্থাৎ 2F এর বাইরে, অর্থাৎ বক্রতার কেন্দ্র এবং অসীমের মাঝখানে। এবার দেখছো, এবার দেখো বিম্বর আকার দেখো বড় হয়ে গেছে। এবার কিন্তু তুমি বিম্বের আকার কি করবা? বড় করে দিবা একটু। বিম্বের আকার তুমি কি করে দিবা? বড় করে দিবা। U4 এর জন্য V4। তাহলে লক্ষ্যবস্তু তাহলে যদি হচ্ছে যে বক্রতার কেন্দ্র আর প্রধান ফোকাসের মাঝখানে, অর্থাৎ F2F এর মাঝখানে অবস্থান হয়, বিম্বের অবস্থান কোথায় হবে? বক্রতার কেন্দ্র এবং অসীমের মাঝখানে, বা বইতে এভাবে লিখছে 2F এর বাইরে। এর আকার কেমন হবে? লক্ষ্যবস্তুর থেকে বড়, অর্থাৎ বিবর্ধিত। এর আকারটা, এই বিম্বের আকারটা কেমন হবে? বিবর্ধিত, বড় হবে। কেমন হবে? বিবর্ধিত হবে। আর এরও প্রকৃতি কেমন হবে? বাস্তবার উল্টা, বাস্তবার উল্টা, বাস্তবার উল্টা। আমরা বুঝছি কিনা? এইবার লক্ষ্যবস্তু আমি ঠেলতে ঠেলতে নিয়ে আসলাম হচ্ছে জাস্ট হচ্ছে প্রধান ফোকাসে, প্রধান ফোকাসে নিয়ে আসলাম U5। তাহলে আমরা বুঝতেই পারতেছি এর বিম্ব তাহলে কোথায় গঠিত হবে বলতো? জাস্ট হচ্ছে নিশ্চয়ই তাহলে লক্ষ্যবস্তু প্রধান ফোকাস রাখলে বিম্ব গঠিত হবে কোথায়? অসীমে। আমরা তো এটা জানি। কোথায় গঠিত হবে? অসীমে। কিন্তু দুটো, কিন্তু কয়টা? দুইটা। দ্যাট ইজ U5 এর জন্য V5, এই দুটোই একটু বড় করে আসবা, অত্যন্ত বিবর্ধিত। একটু বড় করে স্কেল ধরে দুটোরই একই মাপে রেখে দিবা, ঠিক আছে? সো তাহলে V5। লক্ষ্যবস্তু যদি প্রধান ফোকাসে অবস্থান করে, এর বিম্ব গঠিত হবে কোথায়? অসীমে, কিন্তু 2 পিস। কিন্তু কয় পিস? 2 পিস। একটা দর্পণের ভিতরে, একটা দর্পণের বাইরে, একটা দর্পণের ভিতরে, একটা দর্পণের বাইরে। দুটোরই আকার কেমন হবে? অত্যন্ত বিবর্ধিত। দুইটারই আকার কেমন হবে? অত্যন্ত বিবর্ধিত। দুইটারই আকার কেমন হতে হবে? অবশ্যই অত্যন্ত বিবর্ধিত। এবং প্রকৃতি কেমন হবে দেখো, যেটা দর্পণের ভিতরে সেটার প্রকৃতি নিশ্চয়ই কি? বাস্তব আর উল্টা। যেটা দর্পণের দেখো বাইরে চলে গেছে, ওটা ওই যে আমি বলছিলাম যে দর্পণের ক্ষেত্রে কি অন্য মাধ্যমে যাওয়া যাবে না, গিলে তাহলে সেটার সাথে সাথে অবাস্তব হয়ে যাবে, নেগেটিভ হয়ে যাবে। যেহেতু এটা দর্পণের বাইরে চলে গেছে, তাই এটা তাহলে কি? অবাস্তব এবং সোজা। যেহেতু এটা সোজা হয়ে আছে, উল্টা তো আর না, অবাস্তব এবং সোজা বা সিধা। তাহলে আমরা বুঝছি কিনা? তাহলে এবং এই কারণে এটা কিন্তু সবচেয়ে বেশি পরীক্ষা আসে। সো লক্ষ্যবস্তু যদি প্রধান ফোকাস অবস্থান করে, এর বিম্ব গঠিত হয় অসীমে, কিন্তু অলওয়েজ 2 পিস, 2 পিস। একটা দর্পণের ভিতরে, একটা দর্পণের বাইরে। যে এবং দুটোরই আকার কেমন? অত্যন্ত বিবর্ধিত, অত্যন্ত বিবর্ধিত। আর যেটা দর্পণের ভিতরে, এর প্রকৃতি বাস্তব আর উল্টা। যেটা দর্পণের বাইরে, ওর প্রকৃতি অবাস্তব এবং সোজা। এবং হচ্ছে দেখো এর ইউজটা তোমাদের কি দেওয়া আছে দেখছো? এর ইউজ দেওয়া আছে জাস্ট মানে অনুবীক্ষণ, জাস্ট হচ্ছে কি যেন সমান্তরাল রশ্মিগুচ্ছ, তাই না? সমান্তরাল রশ্মিগুচ্ছ তৈরি করা যায়, সমান্তরাল রশ্মিগুচ্ছ জাস্ট হচ্ছে যে তৈরি করা যায়। সমান্তরাল রশ্মিগুচ্ছ শব্দটা মাথায় রাখো। আর লাস্ট হচ্ছে যে আরেকটা পয়েন্ট, জাস্ট হচ্ছে লক্ষ্যবস্তু যদি তোমার এবার তুমি ঠেলতে ঠেলতে এবারে এই যে যে আলোক কেন্দ্র বা মেরুবিন্দু, আর এটা কি প্রধান ফোকাস, এর মাঝখানে তুমি যদি নিয়ে আসো U6, তাহলে এর বিম্ব তাহলে তোমার জাস্ট কোথায় গঠিত হয়? এটাই শুধুমাত্র ব্যতিক্রম, দ্যাট ইজ হচ্ছে যে আমাদের V6। এটাই শুধুমাত্র ব্যতিক্রম দর্পণ এবং হচ্ছে যে লেন্সের ক্ষেত্রে। দর্পণের ক্ষেত্রে কি তোমার লক্ষ্যবস্তু যদি তুমি হচ্ছে যে মেরুবিন্দু আর প্রধান ফোকাসে যদি মাঝখানে রাখো, দর্পণের ক্ষেত্রে এর বিম্ব গঠিত হয় দর্পণের পিছনে। আর লেন্সের ক্ষেত্রে দেখো তোমাদের বইতে লেখা আছে লক্ষ্যবস্তু যে পাশে, বিম্ব সেই একই পাশে। লেন্সের ক্ষেত্রে লাস্ট 6 নম্বর পয়েন্টে একটু ডিফার করে। লক্ষ্যবস্তু যে পাশে থাকে, প্রতিবিম্ব সেই একই পাশেই থাকে। লক্ষ্যবস্তু যে পাশে থাকে, প্রতিবিম্ব সেই একই পাশেই থাকে, ঠিক আছে? সো এটার তাহলে আকার কেমন হবে? শুধুমাত্র বিবর্ধিত। এখানে অত্যন্ত বলে কোনো কথা নাই। এর আকার কেমন হবে? শুধুমাত্র বিবর্ধিত। আর এর প্রকৃতি কেমন হবে দেখো, দর্পণের ক্ষেত্রে চলে গেছে বাইরে, লেন্সের ক্ষেত্রে প্রতিসরিত হয়ে অন্য মাধ্যমে গিলেই সেটা পজিটিভ, তা না হয়ে
যেই মাধ্যমে লক্ষ্যবস্তু সেই একই মাধ্যমে লেন্সের যে পাশে লক্ষ্যবস্তু সে পাশে প্রতিবিম্ব, তাই এটা তাহলে কি নেগেটিভ, তাই অবাস্তব এবং সোজা, অবাস্তব এবং সোজা, বাস্তব এবং সোজা। তাহলে আমরা বুঝছি কিনা 6টা পয়েন্ট সবার ক্লিয়ার হয়েছে কি না? সবার ক্লিয়ার হয়েছে কিনা? এটাকে দ্রুত স্ক্রিনশট দাও, আবার কোন সময় কারেন্ট চলে যায়। এটাকে সুন্দর করে এবার স্ক্রিনশট দিয়ে এটা সুন্দর করে হচ্ছে যে এঁকে রাখবে। এই থিমটা তুমি যদি মাথায় রাখতে পারো দেখবা যে একেবারে এই জায়গাটা হচ্ছে সহজ। ঠিক আছে, সুন্দর করে স্ক্রিনশট দিয়ে রাখো। তাহলে লক্ষ্যবস্তু, তাহলে যদি তোমার যদি হচ্ছে যে আমাদের হচ্ছে যে ইসে থাকে, অসীমে থাকে, বিম্ব গঠিত হবে কোথায় হবে? জাস্ট প্রধান ফোকাসে। এর আকার কেমন হবে? খুবই ছোট বা খুবই খর্বিত বা অত্যন্ত ছোট, অত্যন্ত খর্বিত, মানে খুবই খুবই ছোট হবে, একেবারে অনেক ছোট। এর প্রকৃতি কেমন হবে? বাস্তব এবং উল্টা। লক্ষ্যবস্তু নিয়ে আসলাম আমি হচ্ছে বক্রতার কেন্দ্র আর প্রধান আর হচ্ছে যে অসীমের মাঝখানে, অর্থাৎ 2f এর বাইরে। নিশ্চয়ই তাহলে এর বিম্ব গঠিত হবে f এবং 2f এর মাঝখানে। এরও জাস্ট আকার কেমন হবে? শুধুমাত্র ছোট, এখানে কোনো অ্যাডজেক্টিভ নাই, শুধুমাত্র ছোট কিংবা শুধুমাত্র খর্বিত। এরও প্রকৃতি কেমন? বাস্তব এবং উল্টা। লক্ষ্যবস্তুকে আমি ঠেলতে ঠেলতে এবার নিয়ে আসলাম হচ্ছে বক্রতার কেন্দ্রে। এর প্রতিবিম্ব কোথায় গঠিত হবে? বক্রতার কেন্দ্রেই গঠিত হবে। এবং আকার কেমন হবে? লক্ষ্যবস্তুর সমান প্রতিবিম্ব। এই একটা প্রশ্ন তোমাদের প্রায় হয়, লক্ষ্যবস্তুর সমান প্রতিবিম্ব গঠিত হয় কোন বিন্দুতে? তাহলে হচ্ছে যে অপশনে দেবে অসীম, বক্রতার কেন্দ্র, প্রধান ফোকাস, আলোক কেন্দ্র। অ্যান্সার কি হবে? বক্রতার কেন্দ্রে লক্ষ্যবস্তুর সমান প্রতিবিম্ব গঠিত হয়। এরও প্রকৃতি কেমন হবে? বাস্তব এবং উল্টা। লক্ষ্যবস্তু এবার তুমি ঠেলতে ঠেলতে সরাই নিয়ে আসলে f টু f এর মাঝখানে, অর্থাৎ প্রধান ফোকাস এবং বক্রতার কেন্দ্রের মাঝে। লক্ষ্যবস্তু তাহলে কোথায় গঠিত হবে? 2f এর বাইরে, অর্থাৎ বক্রতার কেন্দ্র এবং অসীমের মাঝখানে। এর আকার কেমন হবে? এইবার দেখো লক্ষ্যবস্তু, যে লক্ষ্যবস্তু রাখছিলাম তার বিম্ব এবার লক্ষ্যবস্তু থেকে বড় হওয়া শুরু করবে, তার মানে বিবর্ধিত, লক্ষ্যবস্তু থেকে একটু বড় একটা প্রতিবিম্ব আঁকবা। আচ্ছা, বিবর্ধিত। এরও প্রকৃতি কেমন দেখো? সেই বাস্তব এবং উল্টা। এবার লক্ষ্যবস্তু ঠেলতে ঠেলতে তুমি নিয়ে গেলা হচ্ছে প্রধান ফোকাসে। প্রধান ফোকাসে রাখলে নিশ্চয়ই এর বিম্ব কোথায় গঠিত হবে? অসীমে, কিন্তু 2 পিস, একটা দর্পণের ভিতরে একটা দর্পণের বাইরে। দুটোরই আকার কেমন হবে? অত্যন্ত বিবর্ধিত, অত্যন্ত বিবর্ধিত। এবং এদের প্রকৃতি কেমন? যেটা দর্পণের ভিতরে সেটা হচ্ছে যে কেমন হবে আমাদের? জাস্ট হচ্ছে যে বাস্তব এবং উল্টা। যেটা দর্পণের বাইরে সেটা কেমন হবে? অবাস্তব এবং সোজা। ঠিক আছে, ক্লিয়ার? এবং দুটোরই আকার অত্যন্ত বিবর্ধিত। ক্লিয়ার? আর লাস্ট, লক্ষ্যবস্তু তুমি যদি হচ্ছে লেন্সের ক্ষেত্রে, যেহেতু আমি এটা যদি দর্পণ দিয়ে বুঝাইছি, দর্পণের ক্ষেত্রে তুমি যদি লক্ষ্যবস্তু আলোক কেন্দ্র আর প্রধান ফোকাসের মাঝখানে নিয়ে আসো, তাহলে লক্ষ্যবস্তু বিম্ব চলে যাবে দর্পণের পিছনে। আর তুমি যেহেতু তোমরা লেন্স দিয়ে তোমরা পড়বা, তো সেক্ষেত্রে লক্ষ্যবস্তু যে পাশে থাকবে বিম্ব সেই একই পাশে থাকবে। এরও আকার কেমন হবে? বিবর্ধিত, একটু লক্ষ্যবস্তু থেকে একটু বড় সাইজে রাখবা, কিন্তু অত্যন্ত বিবর্ধিত, অসীমের মতন অত বড় আঁকবা না, ছোট বিবর্ধিত। ঠিক আছে, লক্ষ্যবস্তুতে একটু বড় আঁকবা। আর এর প্রকৃতি কেমন হবে? অবাস্তব এবং সোজা। আর প্রত্যেকটার ব্যবহারগুলো সুন্দর করে পড়ে ফেলো। তাহলে আমরা এই জায়গাটা তাহলে বুঝছি কিনা? সবাই কমেন্টস করো। ঠিক আছে, এই জায়গাটা কিন্তু সাংঘাতিক ইম্পর্টেন্ট একটা জায়গা। রেগুলার প্রশ্ন থাকে এই অধ্যায়ের 500% ম্যাথ। কোথায় লক্ষ্যবস্তু রাখলে এর বিম্ব কোথায়, প্রকৃতি কেমন, ব্যবহার কি? ছয়টা ব্যবহার সুন্দর করে দাগায় পড়ে ফেলো। তাহলে আশা করি আমরা বুঝছি। অনলাইন ক্লাসের এটা একটু সুবিধা, যে পরবর্তীতে চাইলে বারবার করে আমরা এই জায়গাটা আমরা আবার দেখে দেখে নিতে পারবো। ঠিক আছে, আচ্ছা এইবার আমরা দেখি। দেখো হচ্ছে যে আমাদের লেন্সের ক্ষমতার একক। লেন্সের ক্ষমতা দেখো 464 নম্বর পৃষ্ঠায় যাও, ওইখানে দেখো লেন্সের ক্ষমতা নিয়ে একটু কথাবার্তা দেওয়া আছে। পি সমান 1/f, মূল লেন্সের যেটা সমীকরণ, লেন্সের ক্ষমতার সমীকরণ, দ্যাট ইজ হচ্ছে পি সমান 1/f। অর্থাৎ তোমার হচ্ছে যে মানে মোটামুটি লেন্সের ক্ষমতার সাথে কি জাস্ট এর বক্রতার ব্যাসার্ধে তোমার হচ্ছে কেমন হয়? ব্যস্তানুপাতিক সম্পর্ক, বা ফোকাস দূরত্বের সম্পর্ক কেমন? ব্যস্তানুপাতিক। তাহলে আমরা এখানে জাস্ট লিখে রাখবো লেন্সের ক্ষমতার তোমার হচ্ছে একটা আছে তোমার ব্যবহারিক, লেন্সের ক্ষমতার ব্যবহারিক একক বা হচ্ছে প্রচলিত একক। ব্যবহৃত একক বা প্রচলিত একক। লেন্সের ক্ষমতা ব্যবহারিক বা প্রচলিত একক কোনটা? সেটা কিন্তু ডায়াপ্টার। সেটা কি? সেটা কিন্তু হচ্ছে ডায়াপ্টার, ক্যাপিটাল ডি। এই যে যে মনে করি যে আমার চোখে চশমা দেখতেছো, তোমরা যারা চশমা পরে আসো, তোমরা কোন এককে তোমাদের হচ্ছে এই পাওয়ার বসানো হয়? সেটা কিন্তু ডায়াপ্টার এককে। এই জন্যই বলা হচ্ছে লেন্সের ক্ষমতা এর প্রচলিত একক বা ব্যবহারিক একক কোনটা? সেটা কিন্তু ডায়াপ্টার। কত ডায়াপ্টার তুমি পাওয়ার বসাবো চোখে? হ্যাঁ,
এটা ডায়োপ্টার হিসাব করা হয়। আর হচ্ছে যে আমাদের শাহজাহান তপন স্যারের বইতে একটা আছে, সেটা আছে হচ্ছে এসআই একক, লেন্সের ক্ষমতার এসআই একক কোনটা, লেন্সের ক্ষমতার এসআই একক কোনটা, রেডিয়ান পার মিটার, রেডিয়ান পার মিটার। ওকে, তাহলে এই দুটো জিনিস তাহলে আমরা হচ্ছে মাথায় রাখবো, নিচের এটা আমরা দুটো লাইন পাশাপাশি লিখে রাখবো। ঠিক আছে, খুবই ইম্পর্টেন্ট, সুন্দর করে স্ক্রিনশট দাও। লেন্সের ক্ষমতা পরের পৃষ্ঠায় দেখো ছিল। এরপরে আমরা উল্টায় চলে যাব হচ্ছে যে আমাদের মাইক্রোস্কোপ অণুবীক্ষণ যন্ত্রে 471 নম্বর পৃষ্ঠা। লেন্সের ক্ষমতার একক এই যে আমাদের জাস্ট অণুবীক্ষণ যন্ত্রে চলে যাব, সুন্দর করে আমরা জাস্ট হচ্ছে যে অণুবীক্ষণ যন্ত্রে তোমরা জাস্ট হচ্ছে চলে আসো। ঠিক আছে, সো অণুবীক্ষণ যন্ত্র কি, তাহলে অতি ছোট ক্ষুদ্র বস্তুকে বড় করে দেখার যে যন্ত্র সেটাই তো আমাদের কি মাইক্রোস্কোপ, তাই না? অণুবীক্ষণ যন্ত্র সুন্দর করে দাগ দিব। অণুবীক্ষণ যন্ত্র দুই প্রকার, একটা দেখো আছে সরল অণুবীক্ষণ যন্ত্র যেটাকে আমরা বলি কি এই যে ম্যাগনিফাইং গ্লাস, আর একটা আছে আমাদের কি যেটা আমরা ওই যে স্কুল কলেজে ল্যাবে দেখছি, তাই না, কম্পাউন্ড মাইক্রোস্কোপ, দ্যাট ইজ জটিল মাইক্রোস্কোপ। ওইটারই মেইনলি আমরা কি বলি মাইক্রোস্কোপ বলি বা অণুবীক্ষণ যন্ত্র বলি, তাই না? কিন্তু বেসিক্যালি মাইক্রোস্কোপ দুইটা, সরল অণুবীক্ষণ যন্ত্র কিন্তু আছে, আর ওটা কিন্তু জটিল অণুবীক্ষণ যন্ত্র। হ্যাঁ, ওটা কম্পাউন্ড মাইক্রোস্কোপ, আর এই ম্যাগনিফাইং গ্লাসটা হচ্ছে সিম্পল মাইক্রোস্কোপ। ঠিক আছে, তো যাই হোক, সো হচ্ছে গিয়ে আমরা চলে আসো, তাহলে দেখো তাহলে দুই প্রকার, তাহলে সরল অণুবীক্ষণ যন্ত্রে আমরা কতটুকু পড়বো। সরল অণুবীক্ষণ যন্ত্রের পাশে ম্যাট লিখে রাখো। এর প্রথম প্যারায় দেখছো, দেখো বলতেছে কি সরল অণুবীক্ষণ যন্ত্রে দেখো এর দেখছো যেটা ছদ্ম নামটা কি, আমরা কিন্তু ছদ্ম নামে কিন্তু ভালো চিনি। দেখছো এটার বাজারে কি নামে পাওয়া যায়, দেখো তো, ম্যাগনিফাইং গ্লাস, তাই না? আমরা তুমি যদি দোকানে যাই যদি বলো, তুমি যদি দোকানে তুমি যাই যদি বলো যে হচ্ছে যে আমাকে একটি সরল অণুবীক্ষণ যন্ত্র দেন, সিম্পল মাইক্রোস্কোপ, দোকানদাররা কিন্তু গাছ থেকে পড়বো, ওরা কিছুই বুঝবে না যে তুমি কি চাচ্ছ। কিন্তু ওদের যদি বলো আমাকে একটা ম্যাগনিফাইং গ্লাস দেন, তাহলে কিন্তু ওরা একবারে বুঝবে। হ্যাঁ, সো তাহলে এর হচ্ছে যে মানে মোটামুটি প্রচলিত নামটা কি ম্যাগনিফাইং গ্লাস বলা হয়। হ্যাঁ, এটা আমরা জানবো। আর দেখছো এখানে দেখো নিশ্চয়ই এখানে একটা লেন্স ইউজ করা হয়েছে, আমরা বুঝতেই পারতেছি। দেখো এখানে লিখাই আছে কেমন লেন্স, এটা অল্প ফোকাস দূরত্বের উত্তল লেন্স, মানে ক্ষুদ্র ফোকাস দূরত্বের, এর ফোকাস দূরত্বটা অল্প হবে, ফোকাস দূরত্বের, ক্ষুদ্র ফোকাস দূরত্বের হচ্ছে একটা উত্তল লেন্স। এটা কেমন লেন্স, এটা হচ্ছে উত্তল লেন্স, ক্ষুদ্র ফোকাস দূরত্বের এটা হচ্ছে উত্তল লেন্স। তাহলে এটা তোমার হচ্ছে ম্যাগনিফাইং গ্লাসের এখানে লেন্সটা কেমন লেন্স ইউজ করা হয়, ক্ষুদ্র ফোকাস দূরত্বের একটা উত্তল লেন্স ইউজ করা হয়। ঠিক আছে, আচ্ছা এইবার দেখো আছে হচ্ছে এর এবার বিবর্ধন ক্ষমতা, যেটা ম্যাটে আসছে, এর বিবর্ধন ক্ষমতাটা দেখো তোফাজ্জল স্যারের বই থেকে ম্যাটে আসছে। বিবর্ধন ক্ষমতা এটা লিখে রাখো, এর বিবর্ধন ক্ষমতাটা কত, এর বিবর্ধন ক্ষমতা হচ্ছে 3.5 থেকে 6 গুণ। এটা কিন্তু ম্যাট কোশ্চেন, কয়েকবার ম্যাটে আসছে, তোফাজ্জল হোসেন স্যারের বই থেকে ম্যাটে আসছে। তোফাজ্জল স্যারের বই খুললে পাবা, তোফাজ্জল স্যার। ঠিক আছে, সো তাহলে 3.5 থেকে 6 গুণ, এটা ম্যাট কোশ্চেন। মানে আমরা সাধারণত ম্যাগনিফাইং গ্লাসকে আমরা কি করি, নর্মালি কোনো ক্ষুদ্র বস্তুকে বড় আকারে দেখার জন্য। সো ম্যাগনিফাইং গ্লাস দিয়ে তুমি দেখলে ছোট একটা বস্তুকে তুমি তার থেকে তার মেইন আকার থেকে আরো কত গুণ বড় করে দেখতে পারবে, তার মেইন আকার থেকে তুমি 3.5 থেকে 6 গুণ তুমি বড় করে দেখতে পারবা। তার মানে এর বিবর্ধন ক্ষমতা তাহলে কত গুণ, 3.5 থেকে 6 গুণ। ঠিক আছে, আরেকটা জিনিস দেখবা তোমাদের বইয়ের মধ্যে ডিটেইলের মধ্যে দেখবা লিখে দেওয়া আছে এখানে মূলনীতির, দেখো ঠিক 3 নম্বর লাইনে, মূলনীতির 3য় লাইনে, অর্থাৎ এর যে একটা বিম্ব গঠিত হয়, তাই না, যে কোনো লেন্স দিয়ে দেখতে গেলে কি একটা বিম্ব না হলে আমরা কেমনে দেখবো, তাই না? এর বিম্বের প্রকৃতিটা কেমন দেখো, জাস্ট এর বিম্বের প্রকৃতিটা দেখছো, দেখো এই দেখো এইটা, তাহলে দেখছো মেইন এটা কি আমরা এইটা কিন্তু আমাদের দেখছো এইটা কিন্তু লক্ষ্য বস্তু, আমাদের চোখ কিন্তু এই যে এখান থেকে কিন্তু আমরা দেখতেছি। আর দেখছো বিম্ব গঠিত হয়েছে কোথায়, এই দেখো এইখানে, মানে মূল ইমেজটা কিন্তু হচ্ছে এই যে ইমেজ, মানে কি প্রতিবিম্ব বা বিম্ব, তাই সো তাহলে দেখছো, সো তাহলে এই যে লক্ষ্য বস্তু, এই লক্ষ্য বস্তুর তাহলে মূল বিম্ব তাহলে হচ্ছে এর, এই লক্ষ্য বস্তু তাহলে হচ্ছে যে মানে চূড়ান্ত প্রতিবিম্ব কোনটা, এর চূড়ান্ত প্রতিবিম্ব হচ্ছে। এখন এই বিম্বের প্রকৃতিটা কেমন তুমি দেখেই বলো। তোমাদের আমি আগেই বলছিলাম যে লেন্সের ক্ষেত্রে কি প্রতিসারিত হয়ে অন্য মাধ্যমে যদি চলে যায় তাহলে সেটা কি ধনাত্মক, মানে ভালো। আর দর্পণের ক্ষেত্রে যে পাশে লক্ষ্য বস্তু সে পাশেই থাকলে সেটা ধনাত্মক, অন্য মাধ্যমে গিলে বরঞ্চ সেটা ঋণাত্মক, তাই না? সো এটা যেহেতু লেন্স যাওয়া উচিত ছিল তো লক্ষ্য বস্তু যে পাশে, বিম্ব গঠিত হওয়া উচিত ছিল এই পাশে,
যদি প্রতিসরিত হয় এই পাশে যদি থাকতো তাহলে এটাকে আমি বাস্তব বলতাম বা ধনাত্মক বলতাম, কিন্তু যেহেতু এটা কি লক্ষ্যবস্তু যে পাশে, বিম্ব সেই পাশে, তাই তুমি কি বলবে, এটাকে অবশ্যই তাহলে কি অবাস্তব। এবং লক্ষ্যবস্তু যতটুকু তার থেকে বড় তার মানে বিবর্ধিত, এবং কেমন কি সোজা নাকি উল্টা, সোজা। সো তাহলে অবাস্তব, সোজা এবং বিবর্ধিত, দেখো তো মিলছে কিনা। অবাস্তব মানে 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 সোজা মানে দ্যাট ইজ সিধা, অবাস্তব সিধা এবং আকারে বড়, দ্যাট ইজ বিবর্ধিত। এভাবে করে বিম্বের কথাগুলো লেখায়। এই তোমাদের সামনে তিনটা জিনিস আমি পড়াবো, এই যে তোমরা যখন অনুশীলনী প্রশ্ন সলভ করবা না, মানে এগুলো দেখবা মানে ভয়ঙ্কর লেভেলে পরীক্ষা আসতেছে, অলওয়েজ পরীক্ষা আসে কোন যন্ত্রের কার প্রতিবিম্বের প্রকৃতি কি। তাহলে আমাদের হচ্ছে যে সরল অনুবীক্ষণ যন্ত্র, তাহলে হচ্ছে যে লক্ষ্য বস্তু এইটা, এর সাপেক্ষে চূড়ান্ত বিম্ব হচ্ছে এইটা, এই চূড়ান্ত বিম্বের প্রকৃতি কেমন, ডেফিনেটলি এটা অবাস্তব, যেহেতু লেন্সের একই পাশেই দুটো জিনিস, ডেফিনেটলি এটা লক্ষ্য বস্তু থেকে আকারে বড়, দ্যাট ইজ বিবর্ধিত, এবং এটা হচ্ছে সিধা অর্থাৎ সোজা। তাহলে আমাদের হচ্ছে যে সরল অনুবীক্ষণ যন্ত্র সিম্পল মাইক্রোস্কোপ এই কটা কথা তোমরা সুন্দর করে জানবা। আর দেখো তোমাদের এখানে প্রথম পেরে ব্যবহার দিয়েছে যে তোমার সরু কারুকার্য, সরু লেখা, হাতের লেখা, সরু সূক্ষ্ম যন্ত্রপাতি, এইগুলো দেখার জন্য আমরা জাস্ট হচ্ছে সাধারণত ম্যাগনিফাইং গ্লাস আমরা ইউজ করি। সুন্দর করে এই কথাগুলো একটু দেখবা আর পড়বো ব্যবহার। ওকে, তাহলে আমাদের তাহলে সিম্পল মাইক্রোস্কোপ তাহলে জাস্ট হচ্ছে যে আমাদের গেল না। এবার তাহলে আমরা চলে আসবো জটিল মাইক্রোস্কোপ, পরের পৃষ্ঠাতেই দেখো দেওয়া আছে। সো তাহলে জাস্ট হচ্ছে যে জটিল কম্পাউন্ড মাইক্রোস্কোপ। ওকে, সো তাহলে জটিল অনুবীক্ষণ যন্ত্র, জটিল অনুবীক্ষণ যন্ত্র দেখো 472 নম্বর পৃষ্ঠায়। তাহলে জটিল অনুবীক্ষণ যন্ত্র, সুন্দর করে এটার পাশে ম্যাট লিখে রাখো, এরও টোটাল বর্ণনা খুবই ইম্পর্টেন্ট, 100% ম্যাট, 100% ম্যাট লেখো, খুবই ইম্পর্টেন্ট। সো তাহলে দেখছো এর দেখো জাস্ট হচ্ছে যে আবিষ্কারক, হ্যাঁ এর প্রথমেই দেখো তোমাদের প্রথম প্যারাতে দেওয়া আছে। সো তাহলে কোন বিজ্ঞানী এটা আবিষ্কার করেছেন, বিজ্ঞানী গ্যালিলিও। কোন বিজ্ঞানী এটা আবিষ্কার করেছেন, বিজ্ঞানী গ্যালিলিও। সো তাহলে জটিল কম্পাউন্ড মাইক্রোস্কোপ কোন বিজ্ঞানী আবিষ্কার করেছেন, জাস্ট হচ্ছে গ্যালিলিও, 1610 সালে। কত সাল এটা, 1610, 1610 সালে বিজ্ঞানী গ্যালিলিও এটি আবিষ্কার করেন। আচ্ছা ঠিক আছে, এবার দেখো এর বিবর্ধন ক্ষমতা। সো আমরা নর্মালি তোমরা ম্যাগনিফাইং গ্লাস সরল অনুবীক্ষণ যন্ত্রের মাধ্যমে এই আমরা মানে লক্ষ্য বস্তুটাকে এর মূল আকারের থেকে আরো কত গুণ বড় করে দেখতে পাইছি, 3.5 থেকে 6 গুণ। আর যেহেতু কম্পাউন্ড মাইক্রোস্কোপের সাথে কি আমরা ভাইরাস, ব্যাকটেরিয়া যা খালি চোখে দেখা যায় না, সিম্পল মাইক্রোস্কোপে দেখা যায় না, তা দেখার চেষ্টা করি। সো এটা বিবর্ধন ক্ষমতা কত, এটা বহুবার মেটে আসছে, 2000 গুণ, 2000 গুণ। ভিতরে বর্ণনায় পাবা, যখন দাগানো বইয়ের ছবি ইনশাল্লাহ আপলোড দিব না তখন দেখবেন এটা দেওয়া আছে, মূল বইতেই আছে। এখন আপাতত পাশে লিখে রাখো, বইতে লাগলে পরে জাস্ট হচ্ছে যে মানে পিডিএফ দেখে দাগানোর সময় পেয়ে যাবেন। সো তাহলে এটা 2000 গুণ। তাহলে হচ্ছে যে ম্যাগনিফাইং গ্লাস সিম্পল মাইক্রোস্কোপ ওর বিবর্ধন ক্ষমতা 3.5 থেকে 6 গুণ, আর এর বিবর্ধন ক্ষমতা সেখানে কত, 2000 গুণ করে বড় করে দেখতে পারে। আচ্ছা এবার দেখো, এবার আছে দেখো হচ্ছে চূড়ান্ত বিম্বের প্রকৃতি। বিম্বের প্রকৃতিগুলো আমি আগেই বলছি মারাত্মক জিনিস, ঠিক আছে। সো এখানে তুমি তাহলে দেখো, এখানে তাহলে তুমি দেখো, তাহলে এখানে তাহলে হচ্ছে মূল তাহলে হচ্ছে যে লক্ষ্যবস্তু হচ্ছে এই যে এটা মূল লক্ষ্যবস্তু, এটা তোমার হচ্ছে প্রাইমারি বিম্ব। এই প্রাইমারি বিম্বের প্রকৃতি তোমার কাছে জানতে চাবেন, তোমার কাছে জানতে চাবে অলওয়েজ চূড়ান্ত বিম্বের প্রকৃতি, এই যে এইটা, এইটা হচ্ছে চূড়ান্ত বিম্ব, ঠিক আছে। এইটা হচ্ছে জাস্ট হচ্ছে চূড়ান্ত বিম্ব। সো এই বিম্বের প্রকৃতিটা কেমন, তাহলে তুমি এইবার তাহলে বলো, এই যে হচ্ছে কি আমাদের লেন্স, এইটা আমাদের লেন্স, লেন্সের যে পাশে লক্ষ্যবস্তু, বিম্ব সেই একই পাশে, তাহলে তোমার এটা তাহলে কেমন হবে, নিশ্চয়ই তাহলে অবাস্তব। তবে লক্ষ্যবস্তু দেখছো কতটুকু, এইটুকু, সেখানে বিম্ব কত বড়, এত বড়, তার মানে এটা তাহলে কি বিবর্ধিত। সো তাহলে এটা তাহলে কেমন হচ্ছে, সো তাহলে এটা তাহলে বিবর্ধিত হচ্ছে। সো তাহলে হচ্ছে যে আমাদের এটা কি হলো, তাহলে অবাস্তব, লক্ষ্য বস্তুর থেকে আকারের বড় অর্থাৎ বিবর্ধিত, এবং কেমন দেখছো এটা উল্টা। সেটা তাহলে কি হবে, তাহলে অবাস্তব, বিবর্ধিত, অবাস্তব, বিবর্ধিত এবং হচ্ছে উল্টা, উল্টা।
ঠিক আছে। সো তাহলে হচ্ছে গিয়ে আমাদের তাহলে হচ্ছে যে এই যে কম্পাউন্ড মাইক্রোস্কোপ, সো তাহলে জটিল মাইক্রোস্কোপ, সো তাহলে হচ্ছে এর মানে বিম্বের প্রকৃতিটা তাহলে কেমন হবে, তাহলে অবাস্তব। আমরা বুঝছি কেন অবাস্তব, বিবর্ধিত দেখতেই পাচ্ছি, এবং এটা হচ্ছে উল্টা সহজ, আমাদের বুঝে উত্তর করবে, এটা কিন্তু আন্দাজে মুখস্থ করার কিছু না। তুমি আন্দাজে পড়ে তুমি কিন্তু কোনোদিনও মনে রাখতে পারবে না। তুমি তিনটা তোমার হচ্ছে যে এরকম ইমেজের পড়তে হবে, প্রকৃতি, বিম্বের প্রকৃতি পড়তে হবে, তুমি চিত্রটা একটু ফিগারটা মাথায় রাখবা, দেখবা জাস্ট ওই মানে মানে চিত্রটা তোমার মনে পড়লে তুমি পারবা, চিত্র না পড়ে আন্দাজে কিছু মনে রাখতে পারবা না। তাহলে এটা তাহলে জাস্ট চূড়ান্ত বিম্বের তাহলে জাস্ট হচ্ছে মানে মোটামুটি প্রকৃতি হচ্ছে এটা অবাস্তব, বিবর্ধিত এবং উল্টা। আচ্ছা, এইবার দেখবে এর কিছু রাশিমালা আছে আমাদের হচ্ছে যে এই যে কম্পাউন্ড মাইক্রোস্কোপ, এরপরে সামনে আমরা কিন্তু পড়াবো ইনশাল্লাহ কোনটা জন্য, দূরবীক্ষণ যন্ত্র। ওর আবার হচ্ছে যে স্পষ্ট দৃষ্টি ন্যূনতম দূরত্ব ফোকাসিং এর ক্ষেত্রে আছে, তবে অসীম দূরত্বে ফোকাসিং এর ক্ষেত্রে আমাদের 6টা সমীকরণ আছে, খুবই ইম্পর্টেন্ট। এখানে আছে দুটো, একটা আছে হচ্ছে বিবর্ধনের রাশিমালা। তাহলে বিবর্ধনের রাশিমালাটা তাহলে এখানে কি হবে, বিবর্ধন স্মল এম সমান কি হবে, মাইনাস ভি বাই ইউ। ওই যে বিম্বের জাস্ট হচ্ছে মানে বিম্ব ভি আর ইউ তো লক্ষ্য বস্তু, মাইনাস ভি বাই ইউ ইন্টু 1 প্লাস এফি বাই ডি, এফি বাই ডি। ঠিক আছে, এটা তাহলে কি, এটা জাস্ট হচ্ছে কি আমাদের বিম্বের দেখো সমীকরণ, এটা দেখো আমাদের দিয়ে দেওয়া আছে, দেখো আমাদের 473 নম্বর পৃষ্ঠা দেখো 6.41 নম্বর দেখো যে সমীকরণ দেখো সেইটা, মাইনাস ভি বাই ইন্টু 1 প্লাস তোমার হচ্ছে ডি বাই এফ ই, ডি বাই এফ ই। ও আচ্ছা সরি, ঠিক আছে, 1 প্লাস ডি বাই এফ ই, 1 প্লাস ডি বাই এফ ই। ঠিক আছে, তাহলে এটা তাহলে কি, এটা তাহলে জাস্ট হচ্ছে যে মানে মোটামুটি বিবর্ধনের রাশিমালা। তাহলে এই রাশিমালাগুলো কিন্তু আমরা জানবো। এখানে তাহলে কি, এটা কিন্তু হচ্ছে যে ফোকাস দূরত্ব, ই মানে কি বলতো, এখানে ই মানে এটা কিন্তু হচ্ছে যে আমাদের জাস্ট হচ্ছে যে পাশে আমাদের আই পিস থাকে, অভিনেত্র, দেখছো একটা তোমার হচ্ছে অভিলক্ষ্য, যে পাশে লক্ষ্য বস্তু থাকে সে পাশে তোমার একটা লেন্স আছে, দেখো লেন্স, আর একটা দেখছো এইটা দেখো এই যে আই পিস, এই যে তুমি দেখতেছো, আমরা চোখ দিয়ে দেখি না এইভাবে করে, সো আই পিসের ওইখানে দেখো এখানে কিন্তু আরো একটা কিন্তু লেন্স থাকে। তাহলে লেন্স কিন্তু দুটো, একটা অভিলক্ষের লেন্স আর একটা অভিনেত্রের লেন্স। সো এফ ই দ্বারা, ই মানে আই, আই দ্বারা এখানে হচ্ছে জাস্ট ফোকাস দূরত্ব কার, অভিনেত্রের ফোকাস দূরত্ব বোঝাচ্ছে, আর ডি হচ্ছে স্পষ্ট দৃষ্টি ন্যূনতম দূরত্ব ডি। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। আর একটা দেখো যন্ত্রের দৈর্ঘ্য রাশিমালা সবসময় এল দ্বারা প্রকাশ করা হয়, এল সমান তোমার হচ্ছে যে এফ নট প্লাস ডি ইন্টু এফ ই বাই ডি প্লাস এফ ই। দেখো এটা পরের পৃষ্ঠায় দেখো দিয়ে দেওয়া আছে, জাস্ট হচ্ছে মানে মোটামুটি ভি প্লাস ডি ইন্টু এফ ই। ঠিক আছে, এল সমান ভি প্লাস, এল সমান যা হচ্ছে যে এল সমান হচ্ছে ভি প্লাস ডি ইন্টু এফ ই বাই ডি প্লাস এফ ই। এই ইকুয়েশন গুলো একটু মাথায় রাখো, কারণ এই ইকুয়েশনের কিন্তু ম্যাথ গুলো তোমাদের আসবে না এবং ডিরেক্টলিও সমীকরণ গুলো পরীক্ষা আসবে, এটা সবসময় একটু মাথায় রাখো। তাহলে এল সমান হচ্ছে যে ভি প্লাস ডি ইন্টু এফ ই বাই ডি প্লাস এফ ই। ওকে ওকে ফাইন। সো তাহলে হচ্ছে যে সুন্দর করে তাহলে এই জিনিসগুলো তাহলে জাস্ট হচ্ছে যে মাথায় রাখবো আমরা। ঠিক আছে, নাও এরপরে তাহলে হচ্ছে যে আমাদের জটিল অনুবীক্ষণ যন্ত্র আমাদের গেল, একটা টপিক আমাদের মেইনলি পড়তে হবে। চলে আসে এবার দেখো সেই দূরবীক্ষণ যন্ত্র, অর্থাৎ এটা কি দূরের মানে মানে জিনিসপত্রগুলো দেখার জন্য, সাধারণত কি চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, হ্যাঁ এইগুলো দেখার জন্য আমরা সাধারণত যে কি ইউজ করি, আমরা দূরবীক্ষণ যন্ত্র। দেখো ওই পৃষ্ঠায় দেখো নিচের দিকে দেওয়া আছে টেলিস্কোপ বা দূরবীক্ষণ যন্ত্র, দেখছো পরের পৃষ্ঠায়। এই দূরবীক্ষণ যন্ত্র দেখো আছে দুই ধরনের, একটা আছে প্রতিসরণ, দ্যাট ইজ রিফ্র্যাক্টিং টেলিস্কোপ, আর একটা দেখো আছে প্রতিফলক বা হচ্ছে গিয়ে রিফ্লেক্টিং টেলিস্কোপ। খুবই ইম্পর্টেন্ট, এই জায়গাটা খুব পরীক্ষা আসে, কারণ তিনটা 6টা নাম তো, তাই মারাত্মক লেভেল ইম্পর্টেন্ট। তাহলে হচ্ছে যে প্রতিসরণ জাস্ট হচ্ছে টেলিস্কোপ, আর একটা প্রতিফলক জাস্ট হচ্ছে টেলিস্কোপ। ওকে, একটা রিফ্র্যাক্টিং হচ্ছে প্রতিসরণ আর প্রতিফলকটা হচ্ছে রিফ্লেক্টিং। ওকে আচ্ছা, এখন এটা দেখো দুটো সুন্দর, সবারই এটা কমন সূত্র প্রায়। সো তাহলে প্রতিসরণ দূরবীক্ষণ যন্ত্রগুলো কি দিয়ে মনে রাখবে, সূত্র হচ্ছে ভূজ্ঞান। কি দিয়ে আমরা মনে রাখি, ভূজ্ঞান। তাহলে তাহলে ভূতে কি হবে, ভূ দূরবীক্ষণ যন্ত্র, ভূ দূরবীক্ষণ যন্ত্র, ভূ দূরবীক্ষণ যন্ত্র। তারপরে গতে কি আছে, জাস্ট হচ্ছে যে গ্যালিলিও। ঠিক আছে, গতে আমাদের জাস্ট কোনটা আছে, গ্যালিলিও এর দূরবীক্ষণ যন্ত্র।
আর তোমার হচ্ছে দন্তন্যতে কি হবে, নভ বা জ্যোতিষ, নভ বা হচ্ছে জ্যোতিষ দূরবীক্ষণ যন্ত্র, নভ বা হচ্ছে জ্যোতিষ দূরবীক্ষণ যন্ত্র। ঠিক আছে, তাহলে ভূ দূরবীক্ষণ যন্ত্র, গ্যালিলিও দূরবীক্ষণ যন্ত্র, আর নভ বা জ্যোতিষ দূরবীক্ষণ যন্ত্র। আর দেখো প্রতিফলক দূরবীক্ষণ যন্ত্র দেখো তিনটা, রিফ্লেক্টিং টেলিস্কোপ, এটা সূত্র হচ্ছে নিগ্রহ। কি দিয়ে মনে রাখবে, এটা নিগ্রহ। তাহলে এটা বিজ্ঞানীদের নাম অনুসারে নিউটনের দূরবীক্ষণ যন্ত্র, নিউটনের দূরবীক্ষণ যন্ত্র, তারপরটা হচ্ছে গ্রেগরির দূরবীক্ষণ যন্ত্র, আর একটা হচ্ছে হার্টসেলের দূরবীক্ষণ যন্ত্র, হার্টসেল। তাহলে নিউটনের, গ্রেগরির এবং হচ্ছে হার্টসেলের দূরবীক্ষণ যন্ত্র, তাহলে খুবই ইম্পর্টেন্ট। এই তিনটা ছয়টা নাম বুঝতেই পারতেছে, এমসিকিউ কোশ্চেন করার জন্য খুবই সুন্দর জায়গা, নিয়মিত কিন্তু এখান থেকে প্রশ্ন হবে। তাহলে প্রতিসরণ দূরবীক্ষণ যন্ত্র, তাহলে ভূজ্ঞান, ভূ দূরবীক্ষণ যন্ত্র, গ্যালিলিও দূরবীক্ষণ যন্ত্র, আর নভ বা জ্যোতিষ। আর প্রতিফলক রিফ্লেক্টিং টেলিস্কোপ, সেখানে নিগ্রহ, নিউটনের, গ্রেগরির এবং হচ্ছে হার্টসেলের, নিউটনের, গ্রেগরির এবং হচ্ছে হার্টসেলের, 100% ম্যাচ। এবার দেখো নিচে আসে, দেখো নবদূরবীক্ষণ যন্ত্র। আমরা এবার নবদূরবীক্ষণ যন্ত্র নিয়ে কথা বলবো। গুড। সো তাহলে আমরা এবার তাহলে হচ্ছে যে আমরা নবদূরবীক্ষণ যন্ত্র নিয়ে আমরা ইনশাল্লাহ দেখো এবার তাহলে আমরা জাস্ট হচ্ছে কথা বলবো। ওকে, সো তাহলে নবদূরবীক্ষণ যন্ত্র দেখছো, তাহলে নবদূরবীক্ষণ যন্ত্র সুন্দর করে এটার পাশেও 100% ম্যাট লিখে রাখো। আসলে এইসব জায়গাতে সবসময় জাস্ট প্রশ্ন হয়, সবসময় দেখবা ম্যাটে প্রশ্ন আসছে, সবসময় পরীক্ষা আসতেছে, কোচিং এর প্রশ্ন রেগুলার, এইসব জায়গা সব রেগুলার প্রশ্ন। হ্যাঁ, সো তাহলে দেখো এখানে দেখো জাস্ট হচ্ছে এই নবদূরবীক্ষণ যন্ত্রের আবিষ্কারকে, এটা কিন্তু আমাদেরকে বিজ্ঞানী কেপলার, ডেনমার্কের বিজ্ঞানী জাস্ট হচ্ছে কেপলার, উনি আবিষ্কার করেছেন, এটা কিন্তু 1611 সালে। তাহলে দেখো তোমার হচ্ছে জটিল অনুবীক্ষণ যন্ত্র, যেটা জাস্ট হচ্ছে কম্পাউন্ড মাইক্রোস্কোপ, ওইটা কিন্তু আবিষ্কার করেছিলেন বিজ্ঞানী গ্যালিলিও 1610 সালে। আর দেখো নবদূরবীক্ষণ যন্ত্র, ঠিক আছে, টেলিস্কোপ, এইটা দেখো জাস্ট হচ্ছে যে আমাদের নবদূরবীক্ষণ যন্ত্র আবিষ্কার করেছেন কিন্তু বিজ্ঞানী কেপলার, এটা কত সালে, 1611 সালে, ঠিক এক বছর পরে। তাহলে দেখো, তাহলে তোমার হচ্ছে যে এই দূরবীক্ষণ যন্ত্রের আবিষ্কারের আগে কিন্তু আবিষ্কৃত কি হয়েছে দেখছো, জাস্ট আমাদের কিন্তু মানে মেইনলি যেটা আমাদের কম্পাউন্ড মাইক্রোস্কোপ, সেটা আবিষ্কৃত হয়েছে। ঠিক আছে, ওইটা আবিষ্কার করেছিলেন গ্যালিলিও। আর নবদূরবীক্ষণ যন্ত্র সেখানে আবিষ্কার করেছেন কিন্তু বিজ্ঞানী কেপলার 1611 সালে। এই সাল সাল সাধারণত মেডিকেলে লাগে না, তবে টুকটাক কিছু সাল লাগে, সেটা আমরা ক্লাসের মধ্যেই যেটা যেটা বলবো বা আমরা যেটা যেটা দাগাই দিব সেটা সেটা পড়বা, আর বাকিগুলো পড়া না পড়লেও চলবে। এবার দেখো যন্ত্রের বর্ণনা, যন্ত্রের বর্ণনার ক্ষেত্রে আমাদের শুধুমাত্র এতটুকুই লাগবে। এটা দেখো তোমাদের বইয়ের চিত্রটা আমি ছবি তুলে এখানে লাগাই রাখছি, দেখছো। সো এখানেও তোমার যে অভিলক্ষ্য আছে আর অভিনেত্র আছে। সো এইটা তাহলে দেখো আমাদের লক্ষ্য বস্তু, মূল লক্ষ্য বস্তু আমাদের তাহলে কিন্তু এটা, এটা হচ্ছে মূল লক্ষ্য বস্তু। সো এটা তাহলে হচ্ছে অভিলক্ষ্য, আর এটা দেখছো এই পাশটা আমরা কিন্তু দেখতেছি, তাকায় দেখতেছি। সো এটা তাহলে অভিনেত্র। তাহলে অভিলক্ষ্য এটা কোন কাচের তৈরি, অভিলক্ষ্যটা দেখো এটা ক্রাউন কাচের তৈরি, এটা কিন্তু ম্যাট কোশ্চেন। অভিলক্ষ্যটা কি কাচের তৈরি, অভিলক্ষ্যটা এটা দেখো এটা কিন্তু ক্রাউন কাচের তৈরি, অভিলক্ষ্যটা এটা ক্রাউন কাচের তৈরি। আর অভিনেত্রটা সেখানে দেখো এটা কিন্তু ফ্লিন্ট কাচের তৈরি, ফ্লিন্ট, খুব ইম্পর্টেন্ট, ফ্লিন্ট কাচ, অভিনেত্র এটা কিন্তু ফ্লিন্ট কাচের তৈরি। তাহলে অভিলক্ষ্যটা তাহলে হচ্ছে যে আমাদের ক্রাউন কাচের তৈরি, আর অভিনেত্র সেখানে আইপিস, এটা কিন্তু ফ্লিন্ট কাচের তৈরি। তাহলে অভিলক্ষ্য, অভিলক্ষ্য ক্ষীয় লিখতে গেলে ক লাগে, তাই না, অভিলক্ষ্য এটা ক ক ভাব, সেটা দিয়ে মনে রাখবা। তাহলে অভিলক্ষ্য ক্রাউন কাচ, তাহলে অভিনেত্রটা তাহলে সেটা ফ্লিন্ট কাচ। আর আমাদের ওই প্যারার মধ্যে আমাদের এমসিকিউ তে কোনো কিছু নাই। এর দ্বিতীয় প্যারায় দেখো একটা শব্দ আছে, একটা এক্সট্রা একটা ডিভাইস, দ্যাট ইজ কল্ড দ্য ভিউ ফাইন্ডার। এই দেখো, দেখছো, এই দেখো টেলিস্কোপ, এই জন্য আমি চিত্রটা এখানে দিয়ে রাখছি। এই ভিউ ফাইন্ডার যন্ত্রটা কোনটা বলো তো, এইটা হচ্ছে ভিউ ফাইন্ডার। এটা কিন্তু ম্যাট কোশ্চেন, যে এই ভিউ ফাইন্ডার যন্ত্রটা কোন যন্ত্রে ব্যবহৃত হয়।
এটা কোথায় ইউজ করা হয়? নব দূরবীক্ষণ যন্ত্রে ইউজ করা হয়। দেখো ওই ছোট্ট 3 লাইনের প্যারার মধ্যে দেখো লেখা আছে নরমালি আমাদের এই নব দূরবীক্ষণ যন্ত্র এর বিবর্ধন ক্ষমতা তোমার হচ্ছে যে মানে মোটামুটি বেশি, কিন্তু দৃষ্টি ক্ষেত্র হচ্ছে অল্প। কিন্তু দেখো আমরা এই নব দূরবীক্ষণ যন্ত্র টেলিস্কোপ ইউজ করি কেন বলতো? টু সি দ্য এলিমেন্টস অর দ্য অবজেক্টস, মানে সেটা কি অনেক দূরের অবজেক্ট, যেগুলো অনেক দূরের, যেমন চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, তাই না? এইগুলো দেখার জন্য অনেক দূরের জিনিস। সো ওইখানে তো আমাদের দৃষ্টি ক্ষেত্রটাই আমাদের কি লাগবে, মানে মানে প্রশস্ত লাগবে বা দৃষ্টি ক্ষেত্রটা বড় লাগবে। বিবর্ধন বড় হয়ে তো লাভ নাই। সো এই কারণেই তোমার এখানে একটা এক্সট্রা ডিভাইস ইউজ করা হয়েছে, কোনটা? ভিউ ফাইন্ডার। দেখছো, দেখো 3য় লাইনে মনে হয় লেখা আছে, দেখো যে ভিউ ফাইন্ডারের কি এর বিবর্ধন ক্ষমতা কম, বিবর্ধন কম, কিন্তু দৃষ্টি ক্ষেত্র প্রশস্ত। এই কারণেই নবদূরবীক্ষণ যন্ত্রে একটা এক্সট্রা ডিভাইস কি ইউজ করা হয়? ভিউ ফাইন্ডার। ভিউ ফাইন্ডার এর দৃষ্টি ক্ষেত্র প্রশস্ত, কিন্তু বিবর্ধন হচ্ছে অল্প। এই জন্যই আমার দূরের জিনিস আরো পরিষ্কার করে দেখার জন্য নবদূরবীক্ষণ যন্ত্রে একটা এক্সট্রা ডিভাইস ইউজ করা হয়, সেটার নাম কি? ভিউ ফাইন্ডার। ভিউ ফাইন্ডার। আমরা বুঝছি কিনা? ক্লিয়ার সবাই? ওকে, এই তাহলে জাস্ট হচ্ছে যে যন্ত্রের বর্ণন। এবার দেখো চূড়ান্ত বিম্বের প্রতীক, জাস্ট প্রকৃতি। বিম্বের প্রকৃতিটা আমরা এবার একটু খেয়াল করি। বিম্বের প্রকৃতিটা আমরা জাস্ট হচ্ছে যে এখানে একটু জাস্ট হচ্ছে খেয়াল করি, তাহলে দেখছো। সো তাহলে আমরা আগেই বলছিলাম যে তোমার এখানে তাহলে কি, যে তোমার হচ্ছে মূল তাহলে লক্ষ্য বস্তু, তাহলে মূল লক্ষ্য বস্তু আমাদের তাহলে তো জাস্ট হচ্ছে এইটা, তাই তো? মূল লক্ষ্য বস্তু আমাদের হচ্ছে এইটা, আর এটা তো অভিলক্ষ্য, এটা ছিল তো আমাদের হচ্ছে ক্রাউন কাচের তৈরি, আর এটা ছিল তো অভিনেত্র, এটা ছিল আমাদের ফ্লিন্ট কাচের তৈরি, ফ্লিন্ট কাচ। আচ্ছা, যাই হোক, আমাদের দেখছো এখানে মূল আমাদের দেখো চূড়ান্ত প্রতিবিম্ব কিন্তু আমাদের এটা না, এটা না, আমাদের চূড়ান্ত প্রতিবিম্ব কিন্তু আমাদের এইটা, এটা হচ্ছে চূড়ান্ত প্রতিবিম্ব। অনেকে কিন্তু এটা ভুল করে, চূড়ান্ত প্রতিবিম্ব চিনতে পারে না। দ্বিতীয় যেটা গঠিত হয় সেটা কিন্তু হয় চূড়ান্ত প্রতিবিম্ব। এই চূড়ান্ত প্রতিবিম্ব কিন্তু এইটা। এইবার তুমিই বলো, তাহলে হচ্ছে মূল লক্ষ্য বস্তু এইটা, চূড়ান্ত প্রতিবিম্ব এইটা, তাহলে এর প্রকৃতি কেমন হয়েছে দেখছো? তাহলে যেহেতু যেহেতু দেখো এইটা, দেখো এটা কিন্তু সে এক্সেপশনালটা, যেহেতু দেখছো লেন্স যে পাশে লক্ষ্য বস্তু, বিম্ব গঠিত হয়েছে অন্য পাশে, তার মানে প্রতিসরিত হয়ে গেছে, গুড। তার মানে এটা তাহলে কি হবে? তাহলে বাস্তব। তারপর দেখছো এটা এটা কেমন হয়ে গেছে? উল্টা। এরকম ছিল লক্ষ্য বস্তু, এটা উল্টে গেছে, বাস্তব উল্টা, এবং আকারে কি? আকারে বড়, অর্থাৎ বিবর্তিত। তাহলে বাস্তব উল্টা বিবর্তিত। কেন বাস্তব আমরা এটা বুঝছি কিনা? কেন এটা বাস্তব? কারণ লক্ষ্য বস্তু যে পাশে, বিম্ব চলে গেছে জাস্ট হচ্ছে প্রতিসরিত হয়ে অন্য পাশে, তাই এটা বাস্তব। যদি একই পাশে থাকতো তাহলে অবাস্তব বলা লাগতো। তাহলে কেমন হচ্ছে তাহলে এটা? তাহলে বাস্তব উল্টা এবং হচ্ছে বিবর্তিত। বাস্তব উল্টা বিবর্তিত। ওকে, বাস্তব উল্টা বিবর্তিত। সো নবদূরবীক্ষণ যন্ত্রের বিম্বের প্রকৃতি কিন্তু কেমন? বাস্তব উল্টা বিবর্তিত। ওকে, ফাইন। আর হচ্ছে গিয়ে তাহলে এবার আমাদের তাহলে রাশিমালা। সো এটা তাহলে অবশ্যই সবাই স্ক্রিনশট দিয়ে নিবা, এখন সুন্দর করে স্ক্রিনশট দিয়ে রাখো। দেখো রাশিমালাটা আমি এখানে লিখে দিছি। অসীম দূরত্বে ফোকাসিং, আর একটা আছে স্পষ্ট দৃষ্টি, ন্যূনতম দূরত্বে ফোকাসিং। অসীম দূরত্বে ফোকাসিং এর ক্ষেত্রে বিবর্ধন এম সমান সহজ এটা এফ নট বাই এফই, আর যন্ত্রের দৈর্ঘ্য সমীকরণ ক্যাপিটাল এল সমান এফ নট প্লাস এফই হয়। ঠিক আছে, আচ্ছা গেল। আর হচ্ছে স্পষ্ট দৃষ্টির ন্যূনতম দূরত্বে ফোকাসিং এর ক্ষেত্রে এইটার ইকুয়েশনটা একটু মাথায় রেখো সুন্দর করে। বিবর্ধন এম সমান এফ নট বাই এফই ইন্টু 1 প্লাস এফই বাই ডি। আর যন্ত্রের দৈর্ঘ্য ইকুয়েশন সেখানে এল সমান এফ নট প্লাস ডি ইন্টু এফই বাই ডি প্লাস এফই। তাহলে এটা একটু মাথায় রেখে, এটার সাথে কিন্তু ওই কম্পাউন্ড মাইক্রোস্কোপের ওটা প্রায় কিন্তু জাস্ট হচ্ছে ঘুলাই যায়। ঠিক আছে, এটা যেন না ঘুলায়, এটা জাস্ট হচ্ছে একটু খেয়াল করে জাস্ট সুন্দর করে পড়ো। তাহলে এইটা তাহলে গেল নবদূরবীক্ষণ যন্ত্র। তাহলে সবাই সুন্দর করে স্ক্রিনশট দিয়ে রাখো। তাহলে আমাদের নবদূরবীক্ষণ যন্ত্রটা তাহলে আমাদের ক্লিয়ার হয়েছে। ঠিক আছে, ওকে ওকে, ফাইন। সো এবার আমি আবার তিনটা আবার একটু একসাথে পড়ানোর জন্য এই জায়গাটা আবার একটু দিয়ে রাখছি। অনেকের যে জাস্ট এই জায়গাটা প্রবলেম হতো এবং এটা খুব পরীক্ষায় আসে। তাহলে এটা প্রথম, তাহলে আমাদের তাহলে কি ছিল? এটা ম্যাগনিফাইং গ্লাসের, তাই না? এটা ছিল তাহলে ম্যাগনিফাইং, এটা ছিল তাহলে ম্যাগনিফাইং গ্লাসে। তাহলে ম্যাগনিফাইং গ্লাসে তাহলে এটা ছিল আমাদের লক্ষ্য বস্তু, আর এটা ছিল চূড়ান্ত প্রতিবিম্ব। তাহলে এটা তাহলে কেমন হয়েছে দেখছো? একই পাশে, তাই এটা অবাস্তব, সোজা
অবাস্তব, সোজা আর হচ্ছে বিবর্ধিত। অবাস্তব, সোজা আর বিবর্ধিত। সোজার জায়গায় অনেক সময় লেখা থাকতে পারে সিধা। অবাস্তব, সিধা বা সোজা এবং হচ্ছে বিবর্ধিত। এরপর এটা ছিল আমাদের ছিল কি আমাদের জটিল অনুবীক্ষণ যন্ত্র, কম্পাউন্ড মাইক্রোস্কোপ। জটিল অনুবীক্ষণ যন্ত্র, জটিল অনুবীক্ষণ যন্ত্র এর প্রকৃতি, এর আমাদের হচ্ছে যে লক্ষ্য বস্তু ছিল এইটা, চূড়ান্ত প্রতিবিম্ব এইটা। সো লেন্সের একই পাশে দুটো, তাই এটা তাহলে এটাও কি ছিল? অবাস্তব, উল্টা আর হচ্ছে বিবর্ধিত। অবাস্তব, উল্টা আর হচ্ছে বিবর্ধিত। আর এটা লাস্ট হচ্ছে যে আমাদের নভ দূরবীক্ষণ যন্ত্র। নভ দূরবীক্ষণ, নব দূরবীক্ষণ যন্ত্র। এটা হচ্ছে আমাদের লক্ষ্য বস্তু, এটা হচ্ছে আমাদের চূড়ান্ত প্রতিবিম্ব। লেন্সের যেহেতু অন্য পাশে প্রতিসরিত হয়ে গেছে, তাই এটা হচ্ছে বাস্তব, উল্টা এবং হচ্ছে বিবর্ধিত। সো মেডিইনের স্টুডেন্টরা ইনশাল্লাহ এইসব জিনিস আন্দাজে মুখস্থ করবে না, কখনোই না। আমি তোমাদের সবসময় বলি, whereas it may be physics or chemistry or biology, যেটাই পড়াই না কেন সবসময় বেসিক ক্লিয়ার করে বুঝে তারপর আমাদের হচ্ছে যে সেটা পড়তে হবে। আন্দাজে কোনো কিছু মুখস্থ করে রাখার কিছু নেই। চিত্র তিনটা তুমি একটু মাথায় রেখো, ম্যাগনিফাইং গ্লাস, সরল অনুবীক্ষণ যন্ত্র, এটা কম্পাউন্ড মাইক্রোস্কোপ জটিল অনুবীক্ষণ যন্ত্র, নিচেরটা নবদূরবীক্ষণ যন্ত্র টেলিস্কোপের। কার বিম্বের প্রকৃতি কেমন, সুন্দর করে আমরা হিসাব করে আমরা অ্যান্সার দিব। আমরা কি বুঝছি? আমরা যারা যারা লাইভে আছি আমরা সবাই একটু কমেন্টস করি তো এই তিনটা বিম্বের প্রকৃতি আমরা বুঝছি কিনা। ঠিক আছে, কোনো সমস্যা থাকলে বলো, আমি আবারও কথা বলবো, সমস্যা নেই। নাও, নবদূরবীক্ষণ যন্ত্রে দেখো সুবিধা আর অসুবিধা আছে আমাদের এক পৃষ্ঠা পরে, এটা জাস্ট তোমরা নিজেরাই পড়তে পারো, তারপরে একবার জাস্ট একটু কথা বলে যাই। এটা খুব পরীক্ষায় আসে তো। দেখো 2 পাতা উল্টায় 479, 479 নবদূরবীক্ষণ যন্ত্রের সুবিধা দেখছো। এখানে দেখো 4টা সুবিধা আছে। একটা কি? একটা দেখো অধিক পরিমাণে বিবর্ধন। বিবর্ধনটা কেমন হবে? অধিক বিবর্ধন। বিবর্ধনটা কেমন? অধিক বিবর্ধন। দৃষ্টিক্ষেত্রটা কেমন? বড়, অর্থাৎ দৃষ্টিক্ষেত্র প্রশস্ত। দৃষ্টিক্ষেত্রটা কেমন? দৃষ্টিক্ষেত্র প্রশস্ত। দৃষ্টিক্ষেত্র হচ্ছে প্রশস্ত। তারপরে কি আছে তোমার? তারপর আছে প্রতিবিম্ব, দেখছো কেমন? প্রায় ত্রুটিমুক্ত প্রতিবিম্ব। প্রতিবিম্ব, প্রতিবিম্ব ত্রুটিমুক্ত। আর প্রয়োজনে কি ক্রস ওয়্যার ও মাইক্রোমিটার স্ক্রু ইউজ করা হয়, এটা খুবই ইম্পর্টেন্ট, অনেকবার ম্যাটে আসছে। ক্রস ওয়্যার ও মাইক্রোমিটার স্ক্রু ইউজ করা হয়। প্রয়োজনে ক্রস ওয়্যার ও মাইক্রোমিটার স্ক্রু ইউজ করা হয়। তাহলে এই 4টা হচ্ছে নবদূরবীক্ষণ যন্ত্রের সুবিধা। বিবর্ধন অধিক, এদের অনেক বেশি বিবর্ধন, এদের দৃষ্টিক্ষেত্রটাও প্রশস্ত, প্রতিবিম্ব হবে ত্রুটি মুক্ত, আর হচ্ছে ক্রস ওয়্যার মাইক্রোমিটার স্ক্রু ইউজ করা যায়। আর নবদূরবীক্ষণ যন্ত্র দেখো দুটো থাকে অসুবিধা। কয়টা অসুবিধা? 2টা। একটা দেখছো যে মানে যন্ত্রের আকারটা দেখো, সুন্দর করে দেখো, দেখছো এদের যন্ত্রটা অনেক বড় হয়। যন্ত্রটা তোমার হচ্ছে সাইজে কেমন হয়? যন্ত্রটা অনেক বড় হয়, তাই এটা হচ্ছে সমস্যা একটা। আর একটা হচ্ছে উল্টা প্রতিবিম্ব গঠন করে, সহজে মনে রাখো, উল্টা প্রতিবিম্ব। প্রতিবিম্ব যন্ত্রটা আকারে অনেক বড় হয়, এটা একটা সমস্যা। নলটা অনেক দীর্ঘ হওয়ার কারণে যন্ত্রটা বড় হয়ে যায়, আর হচ্ছে উল্টা প্রতিবিম্ব গঠন করে। ঠিক আছে, তাহলে এই নবদূরবীক্ষণ যন্ত্রের সুবিধা অসুবিধা, এটা কিন্তু খুবই পরীক্ষায় আসে, 100% ম্যাট। 4টা সুবিধা 2টো অসুবিধা, ছোট ছোট পয়েন্ট তো, ছোট ছোট জায়গা থেকে এমসিকিউ প্রশ্ন করা খুব সহজ। সবাই স্ক্রিনশট দিয়ে রাখো অথবা বইতে দাগ দিয়ে রাখো, খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা, এরপর নিচের দিকে দেখবো আমরা রিফ্লেক্টিং বা হচ্ছে মানে প্রতিফলক দূরবীক্ষণ যন্ত্র। রিফ্লেক্টিং টেলিস্কোপ নিয়ে আমরা এবার ইনশাল্লাহ পড়বো। ঠিক আছে, রিফ্লেক্টিং টেলিস্কোপ, এটাও আমাদের জন্য ইটস ভেরি মাচ ইম্পর্টেন্ট। ঠিক আছে, রিফ্লেক্টিং বা হচ্ছে প্রতিফলক হচ্ছে দূরবীক্ষণ যন্ত্র বা টেলিস্কোপ।
এইটার ক্ষেত্রে প্রথম তিনটা লাইনে দেখো দেখো আমি একটু আগেই পড়ে আসছিলাম, দেখছো ওই যেখানে প্রতিসরণ দূরবীক্ষণ যন্ত্র ছিল তিনটা, জাস্ট হচ্ছে কি জন্য ছিল, ভূজ্ঞান ভূ দূরবীক্ষণ যন্ত্র, গ্যালিলিও দূরবীক্ষণ যন্ত্র, আর একটা ছিল নভোবা জ্যোতিষ, আর হচ্ছে যে প্রতিফলকটা ছিল নিগ্রহ, নিউটন, গ্রেগরি এবং হার্টসেল। তার মানে এই প্রতিফলক দূরবীক্ষণ যন্ত্র নিয়ে না তিনজন বিজ্ঞানী কাজ করেছেন। কয়জন বিজ্ঞানী? তিনজন বিজ্ঞানী। এবং এখানে কিছু মানে আসলে মানে এই আমাদের হচ্ছে এই মেডিকেল কোচিং এর ক্ষেত্রে আমাদের এরকম প্রায় ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি মিলাই 10টা 12টা না এরকম মানে অনেকটা মানে কি বলবো হাস্যকর ঝামেলা আছে, মানে বইতে যা লেখা আছে তাই সেটাই সেভাবে মনে রাখতে হবে, কিচ্ছু করার নেই। হ্যাঁ, আচ্ছা যাই হোক, সেরকম একটা জায়গা হচ্ছে এটা এরকম যে হচ্ছে যে আমাদের এই প্রতিফলক দূরবীক্ষণ যন্ত্র উদ্ভাবন করেন কে, নির্মাণ করেন কে, আবিষ্কার করেন কে? হ্যাঁ, তাহলে উদ্ভাবন কে করেছেন এইটা মনে রাখবা। অনেক মানুষ না আমরা বলি না ও অনেক উগ্র, বলি না উগ্র, আরে এত উগ্রতা কেন, ওই লোকটা অনেক বেশি উগ্র, অনেক বেশি মেজাজি আর কি, তাই না? তাহলে উগ্র দিয়ে মনে রাখবো হচ্ছে, তাহলে এই উদ্ভাবন করেছেন কে, গতে কোনটা, গ্রেগরি। তাহলে এই প্রতিফলক দূরবীক্ষণ যন্ত্র উদ্ভাবন কে করেছেন? যদি উদ্ভাবন শব্দটা দেয় অ্যান্সার করবা উগ্র দিয়ে, গ দিয়ে গ্রেগরি। নির্মাণ করেছেন কে, দন্তন্য দন্তন্য, দ্যাট ইজ নিউটন। নির্মাণ করেছেন কে, বিজ্ঞানী নিউটন। আর আবিষ্কার তাহলে করেছেন কে, বাকি থাকলে আর একজন, দ্যাট ইজ হচ্ছে হার্টসেল। তাহলে এটা একটু আমরা ওয়ার্ড বাই ওয়ার্ড এটা মনে রাখবো, হ্যাঁ, কিচ্ছু করার নেই। তাহলে প্রতিফলক বা রিফ্লেক্টিং টেলিস্কোপ কোন বিজ্ঞানী উদ্ভাবন করেছেন? গ্রেগরি। কোন বিজ্ঞানী নির্মাণ করেছেন? দ্যাট ইজ নিউটন। কে আবিষ্কার করেছেন? দ্যাট ইজ হার্টসেল। আর নিচের প্যারার দেখো লাস্ট লাইনে দেওয়া আছে এটার মানে ব্যবহার কোথায় ইউজ করা হয়? পৃথিবীর বড় বড় মান মন্দিরগুলোতে। মান মন্দির যেমন হচ্ছে যে দেখবা যে সাগর পাড়ে অনেক বড় মন্দির, উপরের থেকে দেখবা এরকম বিভিন্ন ধরনের টেলিস্কোপ ফিট করা থাকে দূর দূরান্তের জাহাজ টাহাজ গুলোর অবস্থান নির্ধারণের ক্ষেত্রে। এই মন্দিরের উপরে দেখবা যে এরকম টেলিস্কোপ ফিট করা থাকে। এগুলো সাধারণত সব কি, সব হচ্ছে প্রতিফলক বা রিফ্লেক্টিং টেলিস্কোপ। এগুলারই একটা হয় নিউটনের অথবা গ্রেগরির অথবা হার্টসেলের। ঠিক আছে, নিউটনের, গ্রেগরির বা হচ্ছে হার্টসেলের নিগ্রহ। ঠিক আছে, তাহলে পৃথিবীর বড় বড় মানদণ্ডগুলোতে এখানে তাহলে কোন ধরনের টেলিস্কোপ ইউজ করা হচ্ছে? মানে দূরবীক্ষণ যন্ত্র, জাস্ট হচ্ছে প্রতিফলক দূরবীক্ষণ যন্ত্রগুলো ইউজ করা হচ্ছে। সুন্দর করে দাগ দাও, সুন্দর করে পাশে 100% দাও, খুবই ইম্পর্টেন্ট। ওকে, ঠিক আছে, নেক্সট। এরপরে আমরা চলে যাব, দেখো জাস্ট হচ্ছে প্রিজমের তল। আমরা মানে মোটামুটি প্রিজমের দিকে দেখো আমরা জাস্ট হচ্ছে চলে যাই। ঠিক আছে, জাস্ট হচ্ছে যে মানে মোটামুটি প্রিজমের তল দেখো 483 নম্বর পৃষ্ঠায়। প্রিজমের দেখবা জাস্ট হচ্ছে একটা প্রিজমের এর দেখবা যে তোমার তল আছে কয়টা, দেখো এখানে 4টা পয়েন্ট আছে। 483 নম্বর পৃষ্ঠা দেখো 4টা পয়েন্ট, মেইনলি শুধু 3 নম্বর পয়েন্টটা গোল করে ওইটার পাশে ম্যাট লিখবে, এটাও ম্যাটে আসছে। প্রিজমের মোট কয়টা তল আছে? 5টা তল। কয়টা তল? 5টা তল আছে। এর মধ্যে তুমি দেখো, দেখছো এই যে দেখো আসলে দাগ দিলে তো আরো হিজিবিজি হয়ে যাবে, তুমি নর্মালি বুঝতেছো কিনা দেখছো, এই যে এই পাশ থেকে একটা তল, ওই পাশে দেখছো এই দেখো ভিতরে একটা তল, আর এই দেখছো দেখো নিচেও দেখো এই আর একটা তল। তাহলে এই একটা দেখো আয়তক্ষেত্রিক তল, তাহলে আয়তক্ষেত্রিক তল একটা, পিছনে দেখো এই একটা দুটো, আর নিচে দেখো এই একটা তিনটা। এই তিনটা দেখো আয়তক্ষেত্রিক তল। আয়তক্ষেত্রিক তল, আয়তক্ষেত্রিক তল তাহলে কয়টা? তিনটা। আর হচ্ছে ত্রিভুজাকার তল দেখছো এই একটা, এই পাশে একটা আটকাইছে, আর এই পাশে দেখো এই একটা আটকাইছে। তাহলে ত্রিভুজাকৃতির তল তাহলে দেখো এখানে কিন্তু আছে দুটো। ঠিক আছে, তাহলে এইটা তাহলে আমরা তাহলে মাথায় রাখবো। তাহলে প্রিজমের তল তাহলে মোট 8টা, এর মধ্যে আয়তক্ষেত্রিক তল আছে হচ্ছে 3টা, আর ত্রিভুজাকৃতির তল আছে হচ্ছে 2টা। ওকে, এবার দেখো আমাদের হচ্ছে ন্যূনতম বিচ্যুতির শর্ত। ন্যূনতম বিচ্যুতির শর্ত দেখো আমাদের আছে 3টা শর্ত, দেখো 485 নম্বর পৃষ্ঠায় সুন্দর করে পাশে ম্যাট লিখে রাখো। ন্যূনতম বিচ্যুতি দেখো জাস্ট শর্তগুলো, জাস্ট এখানে ইকুয়েশন দেখছো তোমরা সুন্দর করে দাগ দাও। দ্যাট ইজ তোমাদের এখানে কি জন্য দেওয়া আছে? I1 প্রথমে জাস্ট দেওয়া আছে আমাদের হচ্ছে যে দেখো এটা দেওয়া আছে আমাদের পেজ নম্বর 485 নম্বর পৃষ্ঠা। দেখছো I1 সমান I2 সমান A প্লাস ডেল্টা M/2, দেন R1 সমান R2 সমান হচ্ছে A/2। আর আলোক রশ্মি প্রিজমের মধ্যে দিয়ে কিভাবে গমন করে?
প্রতি সমভাবে গমন করে। প্রতি সম শব্দটা জাস্ট গোল করো, ওইখানে প্রায় কিন্তু অপ্রতিসমভাবে গমন করে, এইভাবে দিয়ে দেয়। ঠিক আছে, তাহলে আলোক রশ্মি প্রিজমের মধ্য দিয়ে কিভাবে গমন করে? প্রতি সমভাবে। তাহলে এই দুটো ইকুয়েশন আর একটা লাইন। সো তাহলে I1 সমান I2 সমান a প্লাস ডেল্টা m বাই 2, R1 সমান R2 সমান a বাই 2, আর আলোক রশ্মি প্রিজমের মধ্য দিয়ে প্রতি সমভাবে গমন করে। আর এর পরের পৃষ্ঠায় দেখো আছে সরু প্রিজম। সরু প্রিজমটার পাশে ম্যাট লিখবা, এটাও কিন্তু ম্যাট কোশ্চেন। ঠিক আছে, এটাও ম্যাট কোশ্চেন। সরু প্রিজম, এই সরু প্রিজমের ক্ষেত্রে প্রতিসারক কোণের মান দেখছো কত হয়? পরের পৃষ্ঠা দেখো 86 নম্বর পৃষ্ঠা দেখছো সরু প্রিজম। এই সরু প্রিজমের ক্ষেত্রে দেখছো জাস্ট হচ্ছে এই যে প্রতিসারক কোণ, এই যে এই কোণটা, এই কোণটা জাস্ট কত হয় সরু প্রিজমের ক্ষেত্রে? সবসময় কি 10 ডিগ্রি এর থেকে কম হবে, 10 ডিগ্রি এর কম হতে হবে। সবসময় কি হতে হবে? 10 ডিগ্রি তোমার এর থেকে জাস্ট তোমার হচ্ছে যে দেখছো কি বলতেছে, 10 ডিগ্রি তোমার কি 10 ডিগ্রি এর থেকে বেশি নয়। 10 ডিগ্রি এর থেকে কি মানে মোটামুটি বেশি হবে না, তার মানে কি হবে? তাহলে বেশি নয়, তার মানে কি 10 ডিগ্রির সমান বা 10 ডিগ্রির কম হতে হবে। এবং তোমার হচ্ছে যে আমাদের এই যে শাহজাহান তপন স্যারের বইতে এটা লেখা আছে কিন্তু 6 ডিগ্রি। তপন পাশে লিখে রাখো, তপন স্যারের বই, তপন স্যারের বইতে লেখা আছে আবার 6 ডিগ্রি এর বেশি নয়, তার মানে 6 ডিগ্রির সমান অথবা 6 ডিগ্রির কম। সো তাহলে সরু প্রিজমের ক্ষেত্রে প্রতিসারক কোণের মান কত হবে? 10 ডিগ্রি এর বেশি নয়, মানে 10 ডিগ্রি সমান অথবা ছোট, মেইনলি ছোট, আর অথবা তপন স্যারের বই থেকে 6 ডিগ্রিও হতে পারে। আচ্ছা ঠিক আছে, তাহলে এগুলো গেল ছোট ছোট জিনিস, কিন্তু এগুলো খুবই ইম্পর্টেন্ট। আর এর উপরে দেখো রোমান সংখ্যা দিয়ে দেখো দুটো পয়েন্ট আছে, দেখছো? এই দুটো পয়েন্ট দাগ দিবা। মেইনলি এখানে আমাদের ইম্পর্টেন্ট, আর মাত্র দুটো স্লাইড বাকি আছে, এই স্লাইড আর পরের স্লাইড, তাহলে আমাদের ক্লাস শেষ হয়ে যাবে। অর্থাৎ দেখছো এখানে ন্যূনতম বিচ্যুতির মান কার কার উপরে নির্ভর করে, এটা খুবই পরীক্ষায় আসে। ঠিক আছে, এর একটা সুন্দর একটা সূত্র আছে, সূত্রটা একটু লিখে রাখো। সূত্রটা কেমন? উপমা বউ, কি দিয়ে মনে রাখবা? উপমা বউ। ওকে, সো তাহলে এটা দেখছো জাস্ট এই রস্যতে কি হবে? প্রিজমের উপাদান। রস্যতে কি হবে? প্রিজমের উপাদান। পথে হবে প্রিজম কোণ, মতে হবে মাধ্যম। ঠিক আছে, দ্যাট ইজ কি হবে? এটা হবে জাস্ট হচ্ছে মাধ্যম। আর ব দিয়ে কি হবে? বর্ণ, তার মানে কি আপতিত আলোকের বর্ণ। তাহলে ন্যূনতম বিচ্যুতির মান কার কার উপরে নির্ভর করে? এটা অনেকবার ম্যাটে আসছে, কিন্তু কার কার উপর এটা নির্ভর করতেছে? উপমা বউ। তাহলে প্রিজমের উপাদান, প্রিজমের কোণ, চারপার্শ্বস্থ মাধ্যম, আর আপতিত আলোকের বর্ণ, উপমা বউ। রস্যতে প্রিজমের উপাদান, তারপরে হচ্ছে যে পথে প্রিজম কোণ, মতে মাধ্যম অর্থাৎ চারপার্শ্বস্থ মাধ্যম, আর ব দিয়ে হচ্ছে বর্ণ অর্থাৎ আপতিত আলোকের বর্ণ। তাহলে ন্যূনতম বিচ্যুতির মান কার কার উপর নির্ভর করে? নির্ভরশীলতা কিন্তু এগুলো ফিজিক্সের ক্ষেত্রে কিন্তু অলওয়েজ মানে খুব মানে সিগনিফিক্যান্ট লেভেলে এটা ইম্পর্টেন্ট। হ্যাঁ, খুবই সিগনিফিক্যান্ট লেভেলে এটা ইম্পর্টেন্ট। ওকে, আচ্ছা এইবার দেখো আমাদের সাদা আলোর প্রকৃতি যৌগিক, এক পৃষ্ঠা পরে দেখো 491 নম্বর পৃষ্ঠায়, কয়েক পৃষ্ঠা পরে দেখো গেছে সাদা আলোর প্রকৃতি যৌগিক। এ কথা প্রমাণ করেছেন কোন বিজ্ঞানী? বিজ্ঞানী নিউটন। সাদা আলোর প্রকৃতি যে যৌগিক, এ কথা কোন বিজ্ঞানী উল্লেখ করেছেন? বিজ্ঞানী নিউটন। ঠিক আছে, আচ্ছা এইবার দেখো আমাদের এই পৃষ্ঠার একেবারে শেষ প্যারায় যাই। এবার আমাদের দেখছি এখানে কিছু বর্ণ আছে, এগুলো খুবই মারাত্মক, এগুলো অলওয়েজ 100% ম্যাথ, এখানে আসলে অলওয়েজ প্রশ্ন হয়। ঠিক আছে, এই বর্ণগুলো খুবই ইম্পর্টেন্ট। বিশুদ্ধ বর্ণ কোনটা, প্রাথমিক বর্ণ কোনটা, পরিপূরক বর্ণ কোনটা, মধ্যরশ্মি কোন বর্ণকে বলে, মূল বর্ণ কোনটা, মৌলিক বর্ণ, আসবেই, খুবই সিরিয়াস। জাস্ট কিছু ট্রিক্স দিয়ে আমরা এটা মনে রাখবো। তাহলে বিশুদ্ধ বর্ণ প্রথমত তো এটা 7টা, ওই সেই বেনি আসহ কলা, সেই 7টায়, এটা তোমরা তো পারো। বেনি আসহ কলা, তাই না? সো তাহলে লাল, কমলা, হলুদ, সবুজ, আসমানি, নীল, বেগুনি। সো বেনি আসহ কলা 7টাই তাহলে হচ্ছে বিশুদ্ধ বর্ণ। তাহলে বিশুদ্ধ বর্ণ পাই 7টি। বেনি আসহ কলা দিয়ে আমরা ছোটবেলাতে সূত্র পড়ে আসছে, সেটাই। আচ্ছা, প্রাথমিক বর্ণ, প্রাথমিক বর্ণ হচ্ছে 3টা। নীলাশা, সূত্র পাশে লিখে রাখো, নীলাশা। দেখবা তোমাদের গুণগত রসায়নে কেমিস্ট্রি ফার্স্ট পেপারের সেকেন্ড অধ্যায় তোমাদের সবসময় ঢাকা মেডিকেল ডাক্তার সজীব ভাইয়ের ক্লাস নেয়। সজীব দেখবা ওই যে আমেরিকান কারেন্সির ওইখানে যে দেখবে একটা সূত্র দেয়, নীলাশা হক।
মানে এর সাথে হলুদ আর কমলাটা অ্যাড হয়, ঠিক আছে, আমেরিকান কারেন্সি। তাহলে সেই নীলাশা দিয়েই মনে রাখবো প্রাথমিক বর্ণ তাহলে কারা? নীল, লাল, সবুজ। নীল, লাল, সবুজ। নীলাশা হকের, শুধু এখানে মনে রাখবো নীলাশা। প্রাথমিক বর্ণ তাহলে কারা? নীলাশা। তারপর নীল, লাল, সবুজ। নীল, লাল, সবুজ। পরিপূরক বর্ণ। পরিপূরক বর্ণের সূত্র তোমার হচ্ছে, এটা সূত্রটা অনেকটা এরকম, হানি ম্যাশ। আমি এটা দিয়ে জাস্ট আমার পড়তে পড়তে মুখস্থ, আমি এটা দিয়ে একটু মনে রাখতাম, হানি ম্যাশ। তার মানে হচ্ছে হলুদের পরিপূরক বর্ণ তাহলে কোনটা বলতো? নীল। আবার যদি বলে নীলের পরিপূরক বর্ণ কোনটা, তাহলে কিন্তু হলুদ। আবার ম্যাজেন্ডার পরিপূরক বর্ণ কোনটা? সবুজ। বা সবুজের পরিপূরক বর্ণ কোনটা? ম্যাজেন্ডা। এখানে অনেক সময় আমি বিভিন্ন কোচিং এর হাস্যকর প্রশ্ন দেখি, বিলিভ করো তোমরাও হয়তো পাবা। পরিপূরক, পরিপূরক সবসময় কি দুইয়ের মধ্যে হয় না? এ ওর পরিপূরক অথবা ও এর পরিপূরক, তাই না? এখানে দেখো চারটা কালার আসতেছে না, হলুদ, নীল, ম্যাজেন্ডা, সবুজ। অনেক কোচিং দেখছি প্রশ্ন এরকম, পরিপূরক বর্ণ নয় কোনটি? এই তিনটাতে একটা দেয়। খবরদার, এই পরিপূরক বর্ণের প্রশ্ন এরকম যদি করা হয় তাহলে বুঝতে হবে যে প্রশ্ন করছে এরা বোঝেই না। হ্যাঁ, এরা না বুঝে আন্দাজে প্রশ্ন করতে দিচ্ছে, প্রশ্ন করলে টাকা হয় এবং স্টুডেন্ট গুলোর সাথে হালকা বাস হয়, ঠিক আছে। যাই হোক, তাহলে এখানে পরিপূরক বর্ণের প্রশ্ন হবে কি, যে হলুদ বর্ণের পরিপূরক বর্ণ কোনটি, তখন তুমি অ্যান্সার দিবা নীল। অথবা তুমি যদি প্রশ্ন করতে পারো উল্টা, যে নীলের পরিপূরক বর্ণ কোনটা, তাহলে অ্যান্সার কি হবে? হলুদ। ম্যাশ, ম্যাজেন্ডার পরিপূরক বর্ণ কোনটি, তখন অ্যান্সার করবা সবুজ। বা সবুজের পরিপূরক বর্ণ কোনটা, অ্যান্সার করবা তুমি ম্যাজেন্ডা। খবরদার এরকম পরিপূরক বর্ণ নয় কোনটি, এগুলো মানে না বুঝে প্রশ্ন আন্দাজে। এরপরে দেখো আমাদের এক প্যারা পরে আছে মধ্যরশ্মি কোনটা। দেখো মধ্যরশ্মি একটাই, দেখো ছবির পরে নিচের দিকে হলুদ। হলুদ বর্ণকে জাস্ট হচ্ছে মধ্যরশ্মি বলা হয়। হলুদ বর্ণকে হচ্ছে মধ্যরশ্মি বলে, এটা অনেকবার মেটে আসছে। এইবার দেখো এর পরের প্যারায় মূল বর্ণ। মূল বর্ণ আছে আমাদের ইসাক স্যারের বইতে, আর এই মৌলিক বর্ণ কথাটা দেখো ইসাক স্যারের বইতে নাই, এটা আছে তোফাজ্জল স্যারের বই থেকে, তোফাজ্জল স্যারের বই। এইবার দেখো মূল বর্ণ কোনটা, দেখছো তোমাদের বইতে কি বলতেছে? জাস্ট হচ্ছে যে আমাদের আনিলা, আসমানি, নীল এবং লাল, এই তিনটাকে দেখো জাস্ট আমাদের বইতে দেওয়া হচ্ছে যে আনিলা, এটা হচ্ছে মূল বর্ণ। আসমানি, নীল, লাল। সো যদি বলে মূল বর্ণ কোনটা, আনিলা। এই আনিলা এবং আনিকা, তোমাদের এই যে ক্লাস শুরু হয়েছে আজকে বলতেছি, আনিলা এবং আনিকা নামের মেয়েরা দেখবো আমাদের অনেক উপকার করে, ঠিক আছে। এদেরকে আমরা অলওয়েজ দেখা মাত্র আমরা সম্মান করবো। এরা দেখবো আমাদের অ্যাডমিশনের সূত্রের ক্ষেত্রে বহু জায়গায় এরা ইউজ হয়। যেমন মনে করো অনেকে যদি মনে না থাকে আর্গন এবং নিয়নের কালার কি, তাহলে মনে রাখবা আনিলা, আর্গনের কালার নীল, নিয়নের কালার হচ্ছে লাল, দেখবা আর জীবনে ভুল হবে না। বা মূল বর্ণ তিনটা কি কি, আসমানি, নীল, লাল। আসমানি, নীল, লাল। আর তোফাজ্জল স্যারের বই থেকে দেখবা মৌলিক বর্ণ দিয়েও ব্যাটে আসছে, একেবারে তোফাজ্জল স্যারের বই থেকে এটা পড়তে হবে। নিচে লিখে রাখো এখানে আসল, কি দিয়ে মনে রাখবা? আসল। তাহলে আসল দিয়ে কি হবে? আসমানি, সবুজ আর লাল লিখে রাখো। মৌলিক বর্ণ তোফাজ্জল স্যার, ডিরেক্টলি রিফারেন্স সহ লেখো, রিফারেন্স সহ লিখে রাখবা। মৌলিক বর্ণ আছে তোফাজ্জল হোসেন স্যারের বইতে। স্যারের বইতে প্রশ্ন হলে প্রশ্ন হতে পারে মৌলিক বর্ণ কোনটি বা নয় কোনটি, কি কি? তাহলে মৌলিক বর্ণ তিনটা হচ্ছে আসল, আসমানি, সবুজ আর লাল। আসমানি, সবুজ আর লাল। আর মূল বর্ণ যদি কোশ্চেন করে যে মূল বর্ণ কোনটি বা মূল বর্ণ নয় কোনটি, তাহলে বাবা ইসাক স্যারের বই থেকে প্রশ্ন হয়েছে, তখন অ্যান্সার করবে আনিলা, আসমানি, নীল আর লাল, ঠিক আছে। তাহলে এই জায়গাটা সবাই স্ক্রিনশট দিয়ে রাখতে পারো, অনেকগুলো সূত্র লেখা আছে। খবরদার এই জায়গাটা কিন্তু হিউজ ইম্পর্টেন্ট, কোনোভাবেই যেন এই জায়গাটা মিসিং না হয়। এই কালার গুলা খুব পরীক্ষায় আসে। আমাদের মনে হয় লাস্ট স্লাইড আজকে বর্ণালী পাঠের প্রয়োজনীয়তা। আমাদের আজকে লাস্ট স্লাইড, ইটস বর্ণালী পাঠের প্রয়োজনীয়তা, ঠিক আছে। তাহলে বর্ণালী পাঠের প্রয়োজনীয়তা লাস্ট পৃষ্ঠা দেওয়া আছে, 497 নম্বর পৃষ্ঠা। 6টা দেখো ব্যবহার আছে। এই 6টা ব্যবহার মনে রাখার জন্য আমি একটা লাইন তোমাদের মনে রাখতে বলি, যে তুমি অনেকটা এরকম জাস্ট হচ্ছে যে অজ্ঞাত ধাতুর, প্রথমে মনে হবে সূত্রটা অনেক বড়, দরকার নাই, কিন্তু বিলিভ করো তুমি সূত্রটা একবার মনে করতে পারলে না, তোমার 6টাই মনে পড়বে, না তোমার ভোলাবে। অজ্ঞাত ধাতুর, সুন্দর করে লিখো, পাকামি না করে লিখে ফেলো, লিখে তো রাখো। অজ্ঞাত ধাতুর মৌল শনাক্তকরণে, এত বছর ধরে পড়াচ্ছি, কোনভাবে পড়ালে তোমাদের সহজ হবে তো দিন শেষে আমি ভালো জানি, তাই না? আসিফ ভাইয়ের উপরে শুধু পাকামি করবো না, যখন যেটা যেভাবে পড়তে বলবো বিনা তর্কে বিনা যুক্তিতে,
ঠিক আছে, পড়তে থাকো, সেই অনুযায়ী হাঁটতে থাকো, দেখবা দিন শেষে ইনশাল্লাহ রেজাল্ট হবে। যতটুক চাপ দিয়ে চাপ নিয়ে শেখো। যে টিচার স্টুডেন্টদের দিয়ে লোড তারা শিখাইতে পারে না, সেই টিচারের স্টুডেন্ট ধ্বংস হবেই। এই কারণে বর্তমানে খুলনার অনেক ভালো স্টুডেন্ট হাবিজাবি জুনিয়র ফুনিয়র এইসব মানে পোলাপান টিচারদের কাছে বাসায় পড়ে পোলাপান মার্কা টিচারের কোচিং এ ভর্তি হয়ে রেজাল্ট গুলো নষ্ট করে করে বেরোয় আসতেছে। অল্প একটু শিখাচ্ছে, অল্প একটু জানাচ্ছে, কোনো প্রেশার দেয় না, না পড়লেও কিছু বলে না, স্টুডেন্ট না পড়ে পড়ে সব রেজাল্ট সব মানে ধ্বংসের দ্বার প্রান্তে খুলনা। তাহলে অজ্ঞাত ধাতুর মৌল শনাক্তকরণে সূর্য নক্ষত্র থেকে প্রাপ্ত তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করো। অজ্ঞাত ধাতুর মৌল শনাক্তকরণে সূর্য নক্ষত্র থেকে প্রাপ্ত তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করো। একটু বারবার পড়ো, দেখবা হয়ে যাবে। কারণ কি জানো, এই সূত্রটা একটু কঠিন হওয়ার আর একটা কারণ আছে। কারণ হচ্ছে কি, ওইখানে দেখো যে যে ওয়ার্ড গুলো মনে রাখতে হবে, আমি অলমোস্ট চেষ্টা করছি ওই শব্দগুলোতে এখানে সূত্রটা করার। দ্যাটস ওয়াই সূত্রটা একটু বড় হয়ে গেছে। সো যদি আমি সূত্রটায় দুটো লাইন যদি আমি একবার মনে করতে পারি, তাহলে কিন্তু মূল ওয়ার্ড গুলো কিন্তু আমাদের অনেকটাই দেখবে ইনশাল্লাহ বেরোয় চলে আসবে। তাহলে অজ্ঞাত ধাতুর মৌল শনাক্তকরণে সূর্য নক্ষত্র থেকে প্রাপ্ত তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করো। অজ্ঞাত ধাতুর মৌল শনাক্তকরণে সূর্য নক্ষত্র থেকে প্রাপ্ত তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করো। অজ্ঞাত ধাতুর মৌল শনাক্তকরণে সূর্য নক্ষত্র থেকে প্রাপ্ত তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে দেখো অজ্ঞাত দিয়ে দেখো কি আছে, 4 নম্বর পয়েন্ট দাগ দিয়ে রাখো। সো অজ্ঞাত ধাতুর নাম ও প্রকৃতি নির্ণয়। অজ্ঞাত ধাতুর নাম ও প্রকৃতি নির্ণয়। ধাতু দিয়ে দেখো 3 নম্বরে আছে ধাতুর বৈশিষ্ট্য নির্ণয়। অজ্ঞাত ধাতুর দেখো অজ্ঞাত ধাতুর নাম ও প্রকৃতি নির্ণয়। ধাতু দিয়ে দেখো ধাতুর বৈশিষ্ট্য নির্ণয়, দেখো 3 নম্বরে ধাতুর বৈশিষ্ট্য নির্ণয়। মৌল শনাক্তকরণ দিয়ে দেখো 5 নম্বরে আছে মৌলিক পদার্থ শনাক্তকরণ। মৌল শনাক্তকরণ দিয়ে কি মনে রাখবা, মৌলিক পদার্থ শনাক্তকরণ। সূর্য নক্ষত্র দিয়ে মনে রাখবা সূর্য নক্ষত্রের আবহাওয়া মণ্ডলের গঠন নির্ণয়। সূর্য নক্ষত্রের আবহাওয়া মণ্ডলের গঠন নির্ণয়। প্রাপ্ত পয়রাফল আকার দিয়ে মনে রাখবা 2 নম্বরে দেখো প্রতিসরাঙ্ক নির্ণয়। প্রাপ্তর পয়রাফল দিয়ে মনে রাখবা প্রতিসরাঙ্ক নির্ণয়। 1 নম্বরে দেখো বিভিন্ন বর্ণের তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয়। 1 নম্বর দিয়ে মনে রাখবা বিভিন্ন বর্ণের তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয়। দেখো হয়ে গেল। তাহলে অজ্ঞাত ধাতুর মৌল শনাক্তকরণে সূর্য নক্ষত্র থেকে প্রাপ্ত তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে অজ্ঞাত ধাতুর নাম ও প্রকৃতি নির্ণয়, ধাতুর বৈশিষ্ট্য নির্ণয়, মৌলিক পদার্থ শনাক্তকরণ, সূর্য নক্ষত্রের আবহাওয়া মণ্ডলের গঠন, তারপরে প্রতিসরাঙ্ক নির্ণয়, আর হচ্ছে বিভিন্ন বর্ণের তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয়। অজ্ঞাত ধাতুর তাহলে অজ্ঞাত ধাতুর মৌল শনাক্তকরণে সূর্য নক্ষত্র থেকে প্রাপ্ত তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করো। অজ্ঞাত ধাতুর নাম ও প্রকৃতি, ধাতুর বৈশিষ্ট্য, মৌলিক পদার্থ শনাক্তকরণ, সূর্য নক্ষত্রের আবহাওয়া মণ্ডলের গঠন, প্রতিসরাঙ্ক নির্ণয় এবং বিভিন্ন বর্ণের তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয়। সো হোপফুলি সবাই বুঝতে পারছো। তাহলে তো ক্লাস এখানে মোটামুটি শেষ। তাহলে আমি আবারও বলছি, ফিজিক্সের ক্ষেত্রে আমাদের হচ্ছে যে মূল বই এবং হচ্ছে অনুশীলনীর প্রশ্ন 50-50 ইম্পর্টেন্ট। ঠিক আছে, তুমি শুধুমাত্র মূল বই পড়ে কিন্তু সব অনুশীলনী প্রশ্ন মানে সব প্রশ্ন উত্তর করতে পারবে না, কারণ অনুশীলনীতে অনেক সুন্দর সুন্দর প্রশ্ন দেওয়া আছে। এবং তোমরা খুব ভালো করেই জানো প্রিভিয়াস রিসেন্ট ইয়ারগুলোতে আমাদের অনুশীলনী প্রশ্ন ফিজিক্সে প্রচুর পরিমাণ আসতেছে, অলমোস্ট 50-50%। সো আমরা মূল বই তো আমরা ভালো করে ইনশাল্লাহ পড়বই। সব দাগানো আমি আজকে রাতে ইনশাল্লাহ আপলোড করে দিব না, সমস্যা নাই। আর হচ্ছে গিয়ে দেন তোমরা হচ্ছে যে ইয়া করবা, আর তোমরা অবশ্যই দেন অনুশীলনীর প্রশ্ন, তাহলে ইসাক স্যারের অনুশীলনীগুলো সলভ করবা, শাহজাহান তপন স্যারের অনুশীলনীগুলো সলভ করলা। সো তাহলে কার ক্লাস কেমন লাগছে, যারা যে কজন লাইভে ছিল লাস্ট পর্যন্ত, সো হচ্ছে যে ক্লাস ভালো লাগলে সুন্দর সুন্দর কমেন্টস করবা। আর ইনশাল্লাহ আগামী দিন তোমাদের তো ফিজিক্স সেকেন্ড পেপারে জাস্ট হচ্ছে 4র্থ অধ্যায়। সো ইনশাল্লাহ আমরা ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি সবকিছু মিলাই আমরা অনেক সুন্দর করে বুঝে বেসিক স্ট্রং করে দেন আমরা ইনশাল্লাহ প্রিপারেশনে যাব। আমরা না বুঝে আন্দাজে শুধু বই দাগানো মার্কা ক্লাস, এইসব ফালতু ক্লাস করে আমরা আমাদের হচ্ছে যে মানে প্রিপারেশন নষ্ট করব না। ঠিক আছে, আগে বুঝতে হবে, বুঝে তারপরে পড়তে হবে সবকিছু। সো দ্যাটস অল ফর টুডে। আল্লাহ হাফেজ, বাই।